হয় নাই। সময় থাকতে বলে দে, না হয় দেখবি অন্য কেউ নিয়ে গেছে, তখন হাজার চেষ্টা করলেও আর কাজ হবে না। বলবো আগে আমাদের বাসায় নি, তারপরে সব ঠিকঠাক করব। তোদের বাসায় নিবি মানে? আমাদের বাসায়। আবিদ এখন থেকে আমাদের বাসায় থাকবে, আর বাবার অফিসে চাকরি করবে, কালকে বাবা বলে দিচ্ছে। কিভাবে কি করলি রে এত তাড়াতাড়ি? তোদের ওকে নিয়ে এত মাথা কামানো লাগবে না, নিজেরটা ভাব, আর ওর আশেপাশে যেন না দেখি, বুঝলি? বুঝলাম। তুইও সময় থাকতে ওকে বলে দে, না হলে পরে তোকে পস্তাতে হবে। আবিদও তো অন্য কাউকে পছন্দ করতে পারে, তাই না? ওর প্রতি আমার অনেক কনফিডেন্স আছে। ও কাউকে ভালোবাসে না বা পছন্দ করে না, ও তো মেয়েদের দেখতেই পারে না। বাহ, এত কনফিডেন্স! ওভার কনফিডেন্স ভালো না, বুঝলি? তোর আমাকে নিয়ে না ভাবলেও চলবে, বুঝলি? নিজেকে নিয়ে ভাব। আচ্ছা, আমি এখন যাই, পরে কথা হবে। আরে আমরাও যাবো, চল, ক্লাস শুরু হয়ে যাবে। পরে নীলা আর তার বান্ধবীরা সবাই মিলে ক্লাসরুমের দিকে যেতে লাগলো। আর এইদিকে আমিও ক্লাসের দরজার সামনে আসতেই একটা মেয়ে ডাক দিল। কি বলবেন বলেন, আমার ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে যেতে হবে। আরে আমাকে আপনি আপনি করে বলতেছো কেন? আমি তো তোমার ক্লাসমেট, আর আমার নাম আখি। তখন পেছন থেকে নীলা বলে উঠল, ও কি তোর নাম জিজ্ঞেস করেছে নাকি বলতো? না, জিজ্ঞেস করে নাই, আমি বললাম। কেন, তোর প্রবলেম কি? আমার প্রবলেম আছে, তুই ওর নাম জিজ্ঞেস করবি কেন? ও কি তোকে জিজ্ঞেস করেছে নাকি? আমি ওর বন্ধু হতে চাইছিলাম। কেন, ওর কি বন্ধু নেই? দেখিস না আমি আছি, আর ভুলেও কোনোদিন ওর আশেপাশে আসার চেষ্টাও করবি না। নীলা, তুই ওর সাথে এমনটা না করলেও পারতি। কেন, তোর কি ওর জন্য দরদ লাগতেছে নাকি? কই, তুই যখন দেখতে একেবারে খ্যাতের মতো ছিলি, তখন তোর সাথে বন্ধুত্ব করা দরকার ছিল না? আর এখন তোকে দেখতে একটু স্মার্ট দেখা যায়, আর এখন আসছে বন্ধুত্ব করতে। যত সব ফালতুমি কোথাকার। তোর কথার ভুল ধরাটাই হচ্ছে আমার সবচাইতে বড় ভুল। আচ্ছা চল, ক্লাসে যাই। পরে সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে নীলা আমার পাশে বসলো। আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ করে ফেললাম। নীলা আমাকে ক্লাসের ভেতর আর একটু হলেই অবস্থা খারাপ করে ফেলতো। ক্লাসে যে অবস্থা শুরু করে দিয়েছিল, ক্লাস থেকে বের হয়ে মাঠে চলে আসলাম। আমার পেছন পেছন নীলাও চলে আসলো। কি রে তুই ক্লাসে আমার সাথে এমনটা কেন করলি? আমি আবার কি করলাম? না বোঝার ভান করে। ও আচ্ছা, তুই কিছু করিস নাই। তাহলে একটু পরে পরে আমার গাল ধরে টান দেওয়া, চিমটি দেওয়া, হাত ধরে পাজা করে ধরা, এইগুলো মনে হয় অন্য কেউ করেছে না? ও আচ্ছা, এইগুলো, আরে ওইগুলো ব্যাপার না, আমার ভালো লাগছে তাই করেছি। তাই বলে ক্লাসে যদি স্যার দেখতো, তাহলে তোকে কি ভাবতো একবার ভেবে দেখেছিস? আমার এত ভাব দেখে কাজ নেই, আর স্যার জীবনে দেখতো না। আর তুই আমাকে নিয়ে এত ভাবিস কেন বলতো? ভাবতে হয়, কারণ তুই একটা মেয়ে মানুষ, তোর একটা সম্মান আছে। ওহ, আমি তো মনে করেছিলাম অন্য কিছু। তুই কি মনে করেছিলি? না কিছু না, চল ঘুরে আসি। না, এখন বাসায় যাব, ভালো লাগছে না, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা তাহলে চল রেস্টুরেন্টে যাই, ওইখান থেকে খেয়ে তারপরে না হয় ঘুরতে যাব। না, যাব না, আমার কাছে টাকা নেই, গিয়ে তোকে কি খাওয়াবো? ওই, আমি কি তোর থেকে টাকা চাইছি নাকি? আর আমি আছি কি জন্য? আরে সব সময় তো তোর টাকা দিয়ে চললে হবে নাকি? আমাকেও তো তোকে খাওয়াতে হবে, তাই না? খাওয়াবি, তুই তো কালকে থেকে বাবার অফিসে জয়েন করছিস, বাবা তো তোকে বেতন দিবে, তখন ওইখান থেকে খাওয়াবি। এখন চল, বেশি কথা না বলে। ধুর, তোর সাথে কোনোভাবেই পারা যায় না। পারতেও হবে না, এখন চল। আমাকে টানতে টানতে বাইকের কাছে নিয়ে আসলো। যা, বাইক নিয়ে আয়। সরি, চালু কর, দেরি হয়ে যাচ্ছে। আমি গিয়ে বাইক নিয়ে এসে নীলার সামনে দাঁড়ালাম। নীলা বাইকে উঠে আমাকে জড়িয়ে ধরলো। কি রে, এখন আবার এমন ভাবে ধরলি কেন? আরে তুই যে জোরে চালাস আমার ভয় লাগে, তাই ধরেছি।
আচ্ছা, আস্তে চালাবো, এখন ছাড়। না, তোকে জোরে চালাতেই হবে। তুই না মাত্র বললি জোরে চালালে তোর ভয় লাগে। আরে বলছি তো, কিন্তু তোকে এইভাবে ধরলে আমার ভয় লাগে না, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তোর সাথে পেরে ওঠা যাবে না। তো তুই এখন আমাকে ছেড়ে বস, কলেজের বাইরে গিয়ে ধরিস। আচ্ছা ঠিক আছে, এইবার চালা। বাইক টান দিলাম। কলেজের মাঠের ওপর আসতেই নীলা আমাকে জড়িয়ে ধরলো। মাঠে তখন মেয়ে দিয়ে পুরো ভরা। আমি তো লজ্জায় শেষ। নীলা এটা কি করলো? সব মেয়েরা আমাদের দিকে তাকিয়ে আছে। তখন নীলার বান্ধবী বলল, কি রে নীলা, দুলাভাইকে কেউ নিবে না? এমনভাবে ধরেছিস না, আমাদের তো হিংসা হয় তোকে দেখে। তুই বেশি কথা বলিস, তোকে পরে দেখা যাবে। আর তোদের হিংসা হবে দেখতেই তো আমি এমনটা করলাম। কলেজ থেকে বের হয়ে বাইক থামালাম। নীলা, তুই এটা কি করলি? কি করলাম? যা করেছি ভালোই করেছি। এখন কলেজের সবাই আমাদের নিয়ে কি ভাববে চিন্তা করছিস? আর তোর বান্ধবী আমাকে দুলাভাই বললো কেন? সেটা আমি জানি নাকি কেন তোকে দুলাভাই বললো? আর কলেজের সব মেয়ে যেন তোর থেকে দূরে থাকে, তাই মাঠে এমনটা করেছে। তোর বান্ধবী কিন্তু তোকে মিন করে আমাকে কথাটা বলেছে। আর মেয়েরা কথা বলতেই পারে, তাই কি তোকে এমনটা করতে হবে? তোর খুব শখ না মেয়েদের সাথে কথা বলতে? আচ্ছা যা, তাহলে ওদের কোলে নিয়ে করে বসে থাক। আরে তুই রাগিস কেন? আমি তো এমনিতেই জিজ্ঞাসা করছি, আমি কি ওদের সাথে কথা বলবো নাকি? তুই বলবি কেন? আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, আর বলতাম না। এবার হয়েছে? এখন চল। আমি বাইক স্টার্ট দিলাম। নীলা উঠে আবার আমাকে আগের মতো ধরে বসলো। এইবার আমি আর কিছু বললাম না, কারণ বললেও কোনো লাভ হবে না। আচ্ছা আবিদ, আমাকে একটা সত্যি কথা বলবি? কি বল? তুই কি কাউকে ভালোবাসিস? না, আর বাসলেই বা আমার মতো ফকিনীর সাথে কি কেউ কথা বলবে নাকি? তুই কিন্তু এক লাইন বেশি বলিস। আমি যেটা বলেছি সেটা ছাড়া আর কোনো কথা বেশি বলবি না। সরি, তোর কি কাউকে পছন্দ আছে? না, তেমন কেউ নাই। আচ্ছা বল তো, তোর কেমন মেয়ে পছন্দ? একেবারে তোর মনের মতো, মানে তোর মনটা যেমন। গরিবদের বোঝে, গরিবদের অবহেলা করে না, সহ্য করছো, নামাজ পড়ছো, আবার এরকম মেয়ে পছন্দ। তাই নাকি? আমার কথা শুনে অনেকটা খুশি হলো নীলা। নীলা এই কথা বলেই আমার মাথাটা ঘুরিয়ে একটা কিস করে বসলো। নীলা কিস করার সাথে সাথে বাইক থেমে গেল। কখন যে আমি ব্রেক চাপালাম নিজেও বলতে পারছি না। কি রে, এটা কি হলো? এখন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটতো তখন কি অবস্থা হতো? কি হতো? তখন আরো ভালো হতো, তোকে ভালোভাবে জড়িয়ে ধরে রাখতে পারতাম। যদি মারা যেতাম তখন কি করতি? একদম এই কথা মুখে আনবি না। যদি আনিস তাহলে খবর আছে। আমি থাকতে আল্লাহ তোর কোনো ক্ষতি করবে না। তুই আমার কে শুনি যে তুই থাকলে আল্লাহ আমার কোনো ক্ষতি করবে না? তোর এত কিছু বোঝা লাগবে না, বাইক চালা। তোর না খিদে পাইছে? তুই না বললি আমাকে তোর পছন্দ, তাই খুশি ঠেলায় তোকে কিস করেছে। কি? আমি আবার কখন বললাম তোকে পছন্দ? বলেছি তোর মতো মেয়েকে বিয়ে করব, তোকে পছন্দের কথা। কি? তাহলে তোর আমাকে ভালো লাগে না? তুই এটা বলতে চাইছিস? আরে আমি কি তেমনটা বলেছি নাকি? তোকে আমার ভালো লাগে, তবে সেটা বন্ধু হিসেবে, তার বাইরে আর কিচ্ছু না। কেন? আমি কি তোর বন্ধুর বেশি কিছু হতে পারি না? তোকে নিয়ে আমি সেরকমটা কখনো ভাবিনি, আর তোর সাথে আমার কোনোদিনও যাবে না। তুই কই আর আমি কই, এটা আঙ্কেল আন্টি কখনো মেনে নেবে না। কিন্তু আমি যে তোকে বন্ধুর বাইরে অনেক কিছু ভাবি। তোকে নিয়ে যে সুখে সংসার বাঁধার স্বপ্ন দেখি। সেটা কখনো সম্ভব না, এটা তোর ভুল। আন্টি আঙ্কেল আমাকে একদিনের চেয়ে এতটা বিশ্বাস করে ফেলেছে, আমি তাদের বিশ্বাস ভাঙতে পারবো না। আচ্ছা, তোর বিশ্বাস পরে দেখা যাবে, এখন চল যাই। চল। বাইক স্টার্ট দিলাম, তারপরে নীলাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। নীলা না থাকলেও এই রেস্টুরেন্টে ঢোকার ক্ষমতা মনে হয় জীবনেও হতো না। হয়তো আল্লাহ নীলাকে আমার একটু উন্নতির জন্য পাঠিয়েছে। আল্লাহ চাইলে সব পারেন। আমরা কোনারের একটা টেবিলে বসলাম।
একটা ওয়েটার আসলো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপু, এটা কি দুলা ভাই নাকি? না, ও আমার বেস্ট ফ্রেন্ড। ও সরি আপু, আমি মনে করছিলাম দুলা ভাই। না সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি 2টা কাচ্চি বিরিয়ানি নিয়ে আসো। আপু, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওয়েটার বিরিয়ানি আনতে চলে গেল। কি রে, তুই কি সবসময় এইখানে আসিস নাকি? প্রায় আসা হয়। কেন? ছেলেটা তোকে দেখে অনেকটা খুশি হলো, আবার তোর সাথে কত সুন্দর আপু আপু করে কথা বললো, তাই বললাম। কারণ ওরা তো এমনিতেই সবাইকে ম্যাডাম বলে ডাকে। ওয়েটারটা তখন বিরিয়ানি নিয়ে এসে টেবিলে রাখতে রাখতে বলল, ভাইয়া, নীলা আপুর মতো মানুষই হয় না। আমি আগে নীলা আপুকে ম্যাডাম বলে ডাকতাম। একদিন উনি আমাকে ডেকে বললেন ম্যাডাম বলে না ডাকতে, আপু বলতে। আর আমি পড়াশোনা করতে পারছিলাম না। নীলা আপুর জন্য এখন আমার পড়া কন্টিনিউ করতে পারছি। শুধু আমি না, এরকম অনেক ছেলে মেয়ে আছে নীলা আপুর সাহায্যের জন্য পড়াশোনা করতে পারতেছে। আরে তেমন কিছু না। এখন বলো তোমার কি খবর? আর বিরিয়ানি আর একটা বেশি নিয়ে আসবা না, আমাদের সাথে একসাথে বসে খেতে। না আপু, ঠিক আছে, এখন খাবো না, ক্ষুধা নেই। কিন্তু আপু, আপনাকে কয়েকদিন ধরে খুঁজতেছিলাম। এই কয়েকদিন আপনি রেস্টুরেন্টেও আসেন না, আর আপনাকে দেখাও যাইতেছে কম। আসলে সময় পেলেই ওর সাথে ঘুরি, তো তাই আসা হয় না। কেন কেন, সমস্যা নাকি? কিছু লাগবে? আসলে আপু, কয়েকদিন পর পরীক্ষা। রেস্টুরেন্ট থেকে যে টাকাটা পেয়েছিলাম সেটাও খরচা হয়ে গেছে, তাই পরীক্ষার ফি দেওয়ার মতো টাকা দরকার ছিল। ও আচ্ছা, এই নেও 1000 টাকা। না আপু, এত টাকা লাগবে না, 500 টাকা হলে চলবে। তোমার কাছে রেখে দাও, অন্য সময় কাজে লাগবে। তারপরে ছেলেটা চলে গেল। আর আমি তখন নীলাকে বলতে লাগলাম, সত্যি তোকে যত দেখছি তত অবাক হচ্ছি। তোর মতো মেয়ে এখনো আছে? এত অবাক হওয়ার কিছুই নেই। এখন খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। পরে খেয়ে নিলাম। খাবার শেষে নীলা বিল দিল। আমার কাছে তো টাকা নাই, তাই দিতে পারলাম না। চল, আমি আজকে তোকে একটা জায়গায় নিয়ে যাব। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ও মা, তাই নাকি? তা তো কি সারপ্রাইজ, আর কোথায় যাবি একটু বল তো শুনি। আরে বলে দিলে সারপ্রাইজ থাকবে নাকি? আগে চল, গেলেই দেখতে পারবি। চল তাহলে তাড়াতাড়ি, আমার আর তর হয়েছে না। কি সারপ্রাইজ তা দেখার জন্য। চল। নীলাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। তারপরে বাইক স্টার্ট দিলাম। নীলা উঠে বসলো। তারপরে নীলাকে নিয়ে চলে গেলাম সেই বস্তিতে, যেইখানে আমি ছোট থেকে বড় হয়ে বুঝতে শিখেছি। আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে যারা, তাদের বাসায়। বস্তির ভেতর ঢোকার সময় বস্তির সব লোক আমাদের দিকে তাকিয়ে আছে। এত দামি গাড়ি, পরনে এত দামি ভালো ভালো পোশাক, এইটা দেখে তখন নীলা বলতে লাগলো, কিরে, তুই আমাকে এটা কোথায় নিয়ে আসলি? আর এই মানুষগুলো এইভাবে তাকিয়ে আছে কেন? কেন, বস্তিতে নিয়ে আসছি। আর এরা এত দামি গাড়ি আর আমাদের পোশাক আশাক, তা আবার বস্তিতে, এইটা দেখে চেয়ে আছে। ও, তাই এই বস্তিতে আসা কি এজন্য? সেটা একটু পরেই দেখতে পারবি। তারপরে নীলাকে নিয়ে সেই ঘরের সামনে যেতেই মিতু আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। এইটা দেখে নীলা চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে রইল। ও আচ্ছা, এই মিতুটাই হলো আমার ছোট বোন। মানে আমি যাদের বাসার কথা বলেছিলাম, যাদের বাসায় থেকে আমি বড় হয়েছি। ও আপন না হলেও আমি সবসময় ওকে আপন বোনের মতোই দেখতাম। কি রে আপু, তুই কেমন আছিস? আর তুই দেখি অনেক বড় হয়ে গেছিস। ভাইয়া, ভালো আছি। আর তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে কত খুঁজেছি কিন্তু পাইনি। আমি আছি এখন এক জায়গায়। আর শুনলাম তোর মা নাকি মারা গেছে, তাই তোকে দেখতে এলাম। মা অনেক দিন আগেই মারা গেছে, কিন্তু তুমি জানলে কি করে? শুনেছি আর কি একভাবে। তো আঙ্কেল কই? বাবা তো কাজে গেছে, দুপুরে আসবে। ও আচ্ছা, তুই তো এখন কি করতেছিস? লেখাপড়া কিছু করছিস নাকি? না ভাইয়া,
বাবা লেখাপড়ার খরচ দিতে পারে না, আর আমি স্কুলে গেলে অনেকে অনেক কথা বলতো। ভালো জামা কাপড় পরে যেতে পারতাম না দেখে, তাই আর স্কুলে যাই না। ও, তাহলে সারাদিন বাসায় থাকিস? কিন্তু ভাইয়া, তোমার সাথে এই মেয়েটাকে? ও আচ্ছা, ও হলো নীলা, আমার বেস্ট ফ্রেন্ড। ওই একমাত্র আমার ফ্রেন্ড, আর কোনো ফ্রেন্ড নেই। অনেক ভালো ও। নীলা এখানকার এমপির মেয়ে। আপু, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে যে কোথায় বসতে দেই, আমাদের এই বস্তিতে আপনার মতো লোকের বসার জায়গা নেই। আরে কি বলছো? তুমি যেই রকম আমিও সেই রকম, আর তুমি না অনেক কিউট। সমস্যা নেই, তোমাদের ঘরেই বসতে পারবো। মিতু আমাদের ঘরে নিয়ে গেল, তারপরে আমাদের চা বানিয়ে দিল। অনেক সুন্দর করে চাটা বানিয়েছে। বাহ, তুই তো দেখছি অনেক সুন্দর করে চা বানিয়ে দিলি। পারি কোনো রকম আর কি। তুমি সেই আমাদের এইখান থেকে গেলে, তারপর তো আমাদের ভুলেই গেলে। এমনিতেই তুই তো দেখেছিস আমার কি কষ্ট হতো, তাই চলে গেছিলাম। তাই বলে কি আমার কথা একটুও মনে ছিল না তোমার? জানো ভাইয়া, তোমাকে অনেক মিস করি আমি। মা তো এখন নেই, এখন আমাদের বাসায় এসো, এখন থেকে প্রতিদিন। তুমি থাকলে ভাইয়া আমার অনেক ভালো লাগে। আসবো রে, আর তোদের একেবারে নিয়ে যাব কয়েকদিন পরে এইখান থেকে। মানে বুঝলাম না ভাইয়া। তোর বোঝা লাগবে না। আঙ্কেল আসলে আমার কথা বলিস, আমি আসছিলাম। ঠিক আছে ভাইয়া। তারপরে মিতু আর নীলা অনেকক্ষণ গল্প করলো। এই নীলা, চল তাহলে আজকে যাই, 3টা বেজে গেছে, আরেকদিন আসবো। আরে আরেকটু থাকি না, ওর সাথে কথা বলতে অনেক ভালো লাগছে। আর কয়েকদিন পরে সারাদিন বসে গল্প করতে পারবি। এখন চল। আচ্ছা মিতু বোন, আসি রে, আবার আসবো, ভালো থাকিস। ভাই আসবে কিন্তু আবার। তারপরে নীলাকে নিয়ে বস্তি থেকে বের হয়ে গেলাম। নীলাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, কে রে এই মেয়েটা? তোকে এত ভাইয়া ভাইয়া বললো, আর মেয়েটা অনেক কিউট। বস্তিতে থাকার কারণ কেমন দেখা যায়, ময়লা কাপড় পরে থাকে, ওর কথাগুলো অনেক সুন্দর। নীলাকে তারপরে আমার আগের সব ঘটনা খুলে বললাম, কিভাবে মিতু আমাকে ভাই বলে ডাকে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু তুই যে বললি কয়েকদিন পরে আমি সারাদিন মিতুর সাথে বসে গল্প করতে পারবো, এটা কিভাবে? আছে আছে, কাহিনী আছে। আচ্ছা বল, মিতুকে তোর কেমন লাগলো? অনেক ভালো লাগলো। অনেক শান্তশিষ্ট একটা মেয়ে, তার চেহারায় অনেকটা মায়া আছে। আচ্ছা, মিতুকে ভাবি হিসেবে তোর কেমন লাগে? মানে রনি ভাইয়ের বউ? একদম পারফেক্ট। কিন্তু ভাই ও বাবা মা কি রাজি হবে তার এই অবস্থা দেখলে? আরে রনি ভাই আমাকে পাঠিয়েছে এইখানে। তারপরে নীলাকে ওই দিন রাতের ঘটনা বললাম। বলিস কি, ভাইয়া মিতুকে পছন্দ করে? তাহলে তো ভালোই হলো, আজকেই ভাইয়ার থেকে বড় একটা ধান্দা করা যাবে। তুই কিসের ধান্দার কথা বলছিস রে? আরে আজকে গিয়ে ভাইয়ার থেকে ট্রিট নিব, হবু ভাবিকে দেখে আসছি বলে কথা। ও আচ্ছা, এই কথা। রনি ভাই মিতুকে অনেক পছন্দ করে এবং বিয়ে করার জন্য আমাকে বলেছে তোর ফ্যামিলির আর মিতু রাজি করাতে। মিতুরটা না হয় আমি দেখলাম, আঙ্কেল আন্টিকে তুই রাজি করাবি। আচ্ছা ওটা দেখা যাবে পরে, আগে চল বাসায় যাই। তোকে অনেক ধন্যবাদ এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, তোকে নিয়ে গিয়ে আমারও একটু সুবিধা হয়েছে। অনেক শখ, একটা অনেক বড় বিয়ে খাবো, সেই আশাটা মনে হয় পূরণ হবে। আমিও অনেকদিন ধরে বিয়ে খাই না, ভাইয়ের বিয়েতে অনেক মজা হবে, যত তাড়াতাড়ি সম্ভব সব ব্যবস্থা করতেছি। নীলার সাথে কথা বলতে বলতে নীলাদের বাসার সামনে চলে আসলাম। নীলাদের বাসার গেটের কাছে গিয়ে হরেন দিতেই দারোয়ান চাচা গেট খুলে দিল। আমরা ভিতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি রনি ভাই মাত্র বাহির হয়েছে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য। রনি ভাইকে দেখে নীলা বলল, ওই
ভাইয়ের গাড়ির সামনে গিয়ে বাইক থামাবি। নীলার কথা মতো রনি ভাইয়ের গাড়ির সামনে গিয়ে বাইকটা থামলো। বাহ, রোমিও জুলিয়েট দিকে আসছে। তো আপনাদের আসার সময় হলো? ভালো বলছো, আমরা রুমিয়ে জুলিও। এখন কথা হচ্ছে তোমার আজকে অফিসে যাওয়া হবে না। কেন অফিসে যাবে না? আগে আমাদের ট্রিট দিতে হবে, তারপরে তুমি যেই দিকে যাবার যাও। তখন বাসা থেকে আঙ্কেল বের হলো। কিরে, তুই কিসের ট্রিট দেওয়ার কথা বলছিস নীলা? আর আজকে এমন কি হলো তোর ট্রিট নিতে হবে রনির থেকে? বাবা, ও তুমি বুঝবে না। তুমি যাও, তোমরা যে কাজে বাইর হয়েছো। আমি যাচ্ছি। আর আবিদ বাবা, তুমি ম্যানেজার পোস্টে কালকে থেকেই জয়েন করবা। আগের ম্যানেজার বিদায় করে দিয়েছি, ওর স্বভাব ভালো না। আর আমি সময় দিতে পারছি না অফিসে, বাইরের কাজের জন্য। কি বলেন আঙ্কেল? আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। তাছাড়া আমি তেমন ভালো বুঝিও না। আরে তোমার বোঝা লাগবে না, আমি এক সময় করে তোমাকে সব বুঝিয়ে দিব। তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে, তুমি পারবে আমার অফিসটা দেখে রাখতে। আর আমার যেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে সেইটা বলছিলাম বিদায় করে দিব, কিন্তু এখন আর তা করব না। তোমার জন্য ওকে রেখে দিব, ও তোমাকে সব বুঝিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি পারবো ইনশাআল্লাহ। বাবা, ওর অ্যাসিস্ট্যান্ট কি মেয়ে নাকি? না, ও ছেলে। কেন? তাই ভালোই হয়েছে, না কিছু না। আবিদ, তাহলে আজকে রাতে আমাদের বাসায় এসে পড়ো, তোমার দরকারি যাবতীয় যা জিনিস আছে সেইগুলো নিয়ে। রনি, তোদের ট্রিট দেওয়া নেওয়া হয়ে গেলে আবিদের সাথে করে সব কিছু ঠিকঠাক মতো নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে বাবা। তারপরে আঙ্কেল চলে গেল। আমরা আচ্ছা, আমি এখন তাহলে আসি। নীলা, তোরা ভেতরে গিয়ে কথা বল। বাইরে দাঁড়িয়ে আসিস অনেকক্ষণ ধরে। তুই যাবি মানে? ভাইয়া আমাদের ট্রিট দিবে এখন, সেটা আগে ফিক্সড করে নি। আচ্ছা আবিদ, ও কিসের ট্রিট নেওয়ার কথা বলতেছে, আমাকে একটু বুঝিয়ে বলবা? সেইটা নীলার কাছ থেকে জেনে নাও। আচ্ছা আমি বলছি, আমরা দুইজনে আজকে হবু ভাবিকে দেখে আসছি। সো এখন আমাদের ট্রিট দিতে হবে, না হলে তোমার এই ব্যাপারে আমরা দুইজনে কিছু হলপ করতে পারবো না। নীলার কথা শুনে রনি ভাই আমার দিকে তাকালো। ভাইয়া, আমি নীলাকে সব বলেছি। আর আজকে নীলাকে নিয়ে এই মিটুকে দেখতে গিয়েছিলাম। এতে আরো ভালো হয়েছে, নীলা আঙ্কেল আন্টিকে রাজি করিয়ে ফেলতে পারবে। ও আচ্ছা, তাহলে এই জন্য তুই ট্রিট চাইতেছিস। আচ্ছা দিব, আমি 5টার সময় অফিস থেকে আসবো, তখন তোরা দুজন রেডি থাকিস। মনে থাকে যেন, চালাকি করার চেষ্টা করলে তুমি নিজেই পস্তাবে। আরে না, চালাকি করব কেন, বলতেছি তো দিব। আচ্ছা তাহলে যাও, ঠিক টাইমে কিন্তু চলে আসবা। আচ্ছা তাহলে আমি চলে যাই। তাহলে বাইকটা সাথে করে নিয়ে যা। আরে না, বাইক নিয়ে আবার রাখবো কোথায়? বাইক নেওয়ার দরকার নেই, আমি হেঁটেই চলে যাই। আচ্ছা তাহলে বাইকটা গ্যারেজে রেখে আয়। তারপরে আমি বাইকটা গ্যারেজে রেখে চলে আসলাম নীলার কাছে। আচ্ছা তাহলে আমি এখন যাই। একেবারে খাওয়া দাওয়া করে যেতি। না, ম্যাসে খাবো। আজকে তো ওইখানে শেষ দিন, আজকে ম্যাসেই খাবো। ওহ, তোর কাছে রিক্সা ভাড়া আছে? না, হেঁটেই চলে যাব। হেঁটে যাওয়া লাগবে না, এই ধর রিক্সা করে চলে যাবি। 500 টাকা একটা নোট দিয়ে। আরে রিক্সা ভাড়া মাত্র 20 টাকা, আর কাল থেকে তো তোদের এইখানেই থাকবো। এত টাকা দরকার নেই এখন। তুই বেশি বুঝিস, তোর খরচের জন্য দরকার আছে, রাখ। এত বড় নোট রিক্সাওয়ালা ভাঙতে দিতে পারবে না। তাহলে এই নিয়ে ধর 50 টাকা, আর খুচরা নেই। আর খুচরা লাগবে না, এইটা ভাঙতে দিতে পারবে। আচ্ছা তাহলে যা, আর ঠিক 5টার সময় রেডি থাকিস, আর তোর সব জিনিসপত্র গুছিয়ে রাখিস। আচ্ছা ঠিক আছে। তারপরে নীলাদের বাসা থেকে বের হয়ে গেলাম। একটা রিক্সা নিয়ে সোজা আমার হোস্টেলের সামনে চলে আসলাম। পরে রিক্সা ভাড়া দিয়ে ম্যাসে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। অ্যালার্ম দিয়ে রাখলাম 4:30টার সময়, না হলে আবার ঘুম থেকে উঠতে পারবো না। ঠিক সময় অ্যালার্ম বাজলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে রনি ভাই কল দিল। হ্যালো আবিদ, হয়েছে তোর? ভাইয়া হয়েছে।
তাহলে তোর সব কিছু নিয়ে নিচে চলে আয়, আমরা নিচে আছি। তুই একা আনতে পারবি নাকি আমি আসবো সাথে? না ভাইয়া, তোমার আশা লাগবে না, আমি একাই পারবো। তারপরে সব কিছু নিয়ে চলে আসলাম। ম্যাচ ম্যানেজারকে আগে থেকে রনি ভাই বলে দিয়েছিল আমি চলে যাব। সব কিছু নিয়ে রনি ভাইয়ের গাড়ির কাছে চলে গেলাম। তারপরে গাড়ির পেছনে রেখে সামনে বসে পড়লাম। আরে তোর সামনে বসা লাগবে না, তুই পিছনে গিয়ে নীলার সাথে বস। না ভাইয়া, সামনে বসবো, পেছনে বসতে ভয় লাগে না। ওই তুই আসবি নাকি একটা মারবো ধরে? নীলার কথা শুনে চুপচাপ সামনে থেকে পেছনে চলে আসলাম। এই, তুই কথায় কথায় এত রাগ করিস কেন? তুই আমার কথা শুনিস না কেন? তুই আমার কথা না শুনলে আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা, তুই আমার উপর এত অধিকার খাটাস কেন? বন্ধুর সাথে কেউ এরকম করে? এটা তুই বুঝতি না, সময় হলে সব বুঝতে পারবি। ভাইয়া, তোমার এত বোঝাতে লাগবে না, তুমি তোমার মতো করে গাড়ি চালাও। রনি ভাই আর কিচ্ছু বললেন না গাড়িতে। রনি ভাইয়া বিশাল একটা বড় রেস্টুরেন্টের সামনে এনে গাড়িটা থামালো। আমি তো রেস্টুরেন্ট দেখে হাঁ করে তাকিয়ে আছি। আমার এমনভাবে তাকিয়ে দেখে নীলা বলতে লাগলো, সারা রাস্তায় তো জ্বালিয়ে খাইছে, এখন না হয় জানি আবার কি করে রেস্টুরেন্টে ঢোকে। কিরে, এমন ভাবে তাকিয়ে আছিস কেন? না, এমনিতেই। ও বুঝেছি, এইটা আমাদের রেস্টুরেন্ট, বুঝেছো? এখন যেহেতু তুই আমাদের অফিসের ম্যানেজার হিসেবে জয়েন করবি, তাই তোকে এক সপ্তাহে একবার হলেও এখানে আসতে হবে হিসাব নেওয়ার জন্য। ও আচ্ছা। ভাইয়া, তুই এটা কি করলি? সেই আমাদের রেস্টুরেন্টে নিয়ে আসলো। আরে এই পুরা শহর কি আমাদের চেয়ে ভালো আর কোনো রেস্টুরেন্ট আছে নাকি? তারপরেও অন্য রেস্টুরেন্টে খাওয়ার মজাই আলাদা। তোমার টাকা খরচ হবে দেখে তুমি আমাদের এখানে নিয়ে আসলো। আরে না, তেমন না। আচ্ছা, আমার যদি তুই মৃত্যুর সাথে বিয়ে ঠিক করে দিতে পারিস, তাহলে তোদের দুজনকে আমি বাইরে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দেব। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিয়ের কয়েকদিনের মধ্যেই ঠিক করে ফেলবো, তুমি শুধু দেখো। আচ্ছা তাহলে এখন ভিতরে চল। তারপরে আমরা ভেতরে চলে গেলাম। গিয়ে একটা কোণারের একটা টেবিলে দেখলাম খালি, সেই জায়গা গিয়ে বসে পড়লাম। আমরা বসার সাথে সাথেই রেস্টুরেন্টের ম্যানেজার চলে আসলো আমাদের সামনে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাকে না বলেছিলাম আমার নাম ধরে ডাকতে, আপনি আমার অনেক ছোট। আসলে উনি আপনার সাথে আসছে তাই স্যার বললাম। আমাকে তো কি হয়েছে, যে আসুক না কেন আমার সাথে আমার নাম ধরে ডাকবেন। আর ও হলো আমার ছোট ভাই, কালকে থেকে ওই আমাদের সকল অফিসের ম্যানেজার থাকবে। ধরে ডাকতে বললাম। তারপরে ম্যানেজার আমাদের অনেক সুন্দর একটা খাবার দিয়ে গেল, যা আমি কখনো দেখি নাই। নাম জানবো তো দূরের কথা। এই আবিদ, তুই আমাকে খাইয়ে দিবি এখন? এটা কেমন কথা হলো? তুই নিজের হাতে খা। না, তুই আমাকে খাইয়ে দিবি আর আমি তোকে খাইয়ে দিব। না, পারবো না, আমি নিজের হাতে খাবো, আর তুইও তো নিজের হাতে খাবি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, ম্যানেজারের সাথে কথা বলি, তোরা খা। না ভাইয়া, তুমিও থাকো, সবাই একসাথে খাই। না ভাইয়া, তুমি যাও তো এখান থেকে। তারপরে রনি ভাই চলে গেল ম্যানেজারের সাথে। এটা কি হলো? তুই ভাইয়ার সামনে এমনটুকু বললি কেন? ভাইয়া এখন কি মনে করবে? যা মনে করার করুক, এখন নে ধর, আমাকে খাইয়ে দে। না, পারবো না, তোরটা তুই খেয়ে নে। এই কথা বলে আমি খাবার জন্য আমার মুখে কিছু খাবার দিলাম। তখন নীলা হাসতে হাসতে এমন একটা কাজ করলো আমি ভাবতেও পারিনি নীলা এইখানে এমন কাজ করবে। আমি নীলার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। তখন নীলা বলতে লাগলো, আহ কি মজা, তোর মুখের খাবার যে এত মজা, আগে জানলে তো তোরে আরো আগে আমাদের বাসা নেওয়ার ব্যবস্থা করতাম। এটা কি করলি তুই? দেখ তো সবাই আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। আর ওই দেখ, রনি ভাই ভিডিও করতেছে। তো আমার কি, যার যা ইচ্ছে করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যাক, ভালোই হয়েছে তুই হাত দিয়ে খাওয়া দিতে রাজি না হয়, ভালোই হয়েছে, না হলে তো জানতে পারতাম না এত মজা। আরে কি হলো, শুনবেন না? তাহলে শোনেন। আমি যখন খাবারগুলো মুখে দিলাম,
নীলা আমার পাশ থেকে উঠে আমার কোলে বসে পড়লো। তারপরে আমার মুখটা চিপ দিয়ে ধরে আমার মুখে খাবারগুলো সেই খেয়ে নিল। তারপরে নীলাকে বলতে লাগলাম, এখন কোল থেকে নাম। আগে বল, তোর হাতে খাইয়ে দিবি, তাহলে নামবো, না হলে নামবো না। আচ্ছা ঠিক আছে, খাওয়া দেব, নাম এখন। তারপর নীলা খুশি মনে নেমে গেল। আমি নীলাকে খাওয়া দিতেছি, নীলা আমাকে খাওয়া দিতেছে, আর রনি ভাই দূর থেকে আমাদের ভিডিও করেই যাচ্ছে এখনো। খাওয়া শেষে রনি ভাই আমাদের কাছে এসে বলতে লাগলো, ভালোই তো, মজা করে খাইলা। টম অ্যান্ড জেরি ওরফে রোমিও জুলিও। বা ভাইয়া, তুমি তো দেখি কবি হয়ে যাইতেছো। আমাদের কত ভালো মিলাইছো। অবশ্য খারাপ বলো নাই, রোমিও জুলিও। আর খাবি নাকি এখন যাবি? না, আর খাবো না। আর ভালোই করেছো, ভিডিওটা আমার ফোনে পাঠিয়ে দিও। রনি ভাই আমতা আমতা করে বলতে লাগলো, মামা মানে কিসের ভিডিও? হয়েছে, আর মানে মানে করা লাগবে না। আমার আর আবিদের যেই ভিডিও করলো ওইটা দিও। তুই দেখলি কিভাবে? আমি দেখি নাই, আবিদ আমাকে দেখাইছে, তাই তো আমি আরো বেশি বেশি করে করলাম। কিন্তু তুমি টাইম মতো এত সুন্দর করে ভিডিওটা কিভাবে করলে? তুই তো আমার বোন, তাই না? আমি তো জানি তুই কিছু একটা করবি, তা আমি তোর চেহারা দেখিয়ে বুঝতে পারছি। তাই আমি ম্যানেজারের সাথে গেছি ঠিকই, কিন্তু ওনার সাথে কোনো কথা বলি নাই। গিয়ে এই তোদের ভিডিও করা শুরু করে দিয়েছি। ভালোই করেছো। এইটার জন্য তোমার বিয়ের ব্যবস্থা আরো তাড়াতাড়ি করে ফেলবো, চিন্তা করো না। আমি কিছুদিন ধরে তোর ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছি। কেমন? এই যে আমার আগুনের মতো বোনটা পানির মতো হয়ে গেছে, যে কিনা কিছু থেকে কিছু হলে রাগ করে তার সামনে যা থাকে তা দিয়ে আমাকে ছুঁড়ে মারতো। আর আমার সেই বোনটা দেখে এখন হাজার কিছু বললেও কিছুই বলে না। বলতে হবে এটা আবিদের ক্যালমা। হয়েছে, অনেক বলেছো, আর বলতে হবে না। আর কি রে, তুই হাবার মতো এইভাবে বসে আছিস কেন? আরে আবিদ, লজ্জাপর কিছুই নাই। আমাকে বড় ভাই চোখে না, বন্ধুর চোখে দেখবা, বুঝলা? আমি কিছু বলতেছি না, চুপচাপ বসে আছি মাথা নিচের দিকে দিয়ে। নীলা যেই কাজটা করলো, এটা কি ভাবা যায়? তারপরে আবার তার বড় ভাইয়ের সামনে নীলা যে কী করতে কী চাইছে আমি বুঝতেছি না। আমার কপালে সুখ আসতেছে নাকি দুঃখ আসতেছে আমি নিজেও বুঝতেছি না। কি রে, হাবার মতো বসে আছিস কেন? চল বাসায় যাই। তারপরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম, গাড়িতে গিয়ে বসলাম। আমি আর নীলা পেছনে বসেছি, আর রনি ভাই গাড়ি চালাতে লাগলো। ভাইয়া, লুকিং গ্লাস ঘোরাও। বারে বারে পেছনে কি তাকাচ্ছ? লজ্জা করে না? ছোট বোন পেছনে একটা ছেলের সাথে বসে আছে, আর তুমি বারে বারে দেখতেছো। নীলা বলার সাথে সাথেই রনি ভাই লুকিং গ্লাস ঘুরিয়ে ফেললো, আর শুরু হয়ে গেল নীলার দুষ্টুমি। দেখ নীলা, এমন করলে কিন্তু আমি তোদের বাসায় যাব না। রনি ভাইয়ের সামনে করছো ভালো কথা, বাসার সবার সামনে যদি এমন করছো তাহলে তারা কি ভাববে বল? ওই, কে কি ভাবলো না ভাবলো সেটা আমি দেখবো, তোর সেটা নিয়ে ভাবতে হবে না। তার মানে তুই বাসায় গিয়েও এমনটা করবি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাব না তোদের বাসায়, এখান থেকে নেমে যাই। রনি ভাই গাড়িটা থামান তো। না ভাইয়া, তুমি থামবে না, চালাতে থাকো। আচ্ছা যা, বাসায় গিয়ে দুষ্টুমি করবো না। তারপরে আমার সব জিনিসপত্র নিয়ে ভেতরে চলে গেলাম। আমাকে একটা রুম দেখিয়ে দিল। রুমটা দেখলাম নীলা রুমের পাশেই। এই মেয়েটা কায়দা করে রুমটা ওর পাশেই দিয়েছে আমাকে, না জানি আরও কত কি করে। কিন্তু নীলা যেটা চাচ্ছে সেটা কি আদৌ সম্ভব? আমার নাই কোনো ব্যক্তিগত পরিচয়, নাই থাকার মতো একটা ঘর। নীলা কি পারবে আমার সাথে মানিয়ে নিতে? আর এইটা কি আঙ্কেল আন্টি বা মেনে নেবে নাকি? এটা ভাবতে ভাবতে রুমে চলে আসলাম। এটা থাকা রুম না অন্য কিছু বুঝতে পারছি না। কি যে বলবো আমি নিজেও জানি না, কারণ এরকম রুমে থাকা তো দূরের কথা, কখনো দেখিও নাই। আমি আমার কাপড় গুছাইতেছি, এমন সময় নীলা আমার রুমে আসলো। কি রে, রুম কেমন হয়েছে? পছন্দ হয়েছে তোর? পছন্দ হবে মানে? আমার জীবনে তো এরকম রুম দেখিনি। আমি বুঝতেছি না এটা কি আমার সুখ আসতেছে নাকি দুঃখ। মানে তোর কথা বুঝলাম না। মানে বলতে চাইছি তুই কি করতে কি চাইছিস আমাকে একটু বলবি? তোকে এই বাড়ির জামাই বানাতে চাইতেছি। এটা কি আদৌ সম্ভব? দেখ নীলা,
তুই আমার জন্য অনেক কিছু করছিস, রাস্তা থেকে রাজপ্রাসাদে নিয়ে এসেছিস। এমন কিছু করিস না যে আমার কোনো ক্ষতি হয়। যদি তোর ক্ষতি চাইতাম তাহলে তোকে বাসায় নিয়ে আসতাম না। তোকে এইটা নিয়ে ভাবতে হবে না। তুই তোর মতো করে চালিয়ে যা, আমি আস্তে আস্তে সব ব্যবস্থা করব। কিন্তু তোকে তো নিজের করেই নিব। আমার জীবনের সব সুখ যে তোর কাছে। আমি বুঝলাম না তুই আমার কাছে এমন কি পেলি। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। নীলা এই কথা বলে চলে গেল। আমি আর এই বিষয় নিয়ে কিছু ভাবলাম না, ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, দেখলাম সবাই বসে আছে। আমি নিচে যাওয়া মাত্রই আঙ্কেল বলল, কি অবস্থা আবিদ, কোনো সমস্যা হবে না তো থাকতে? না আঙ্কেল, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তাহলে কালকে থেকে অফিস যাচ্ছ। আর হ্যাঁ, তোমাকে একটা নতুন গাড়ি দেওয়া হবে, ড্রাইভার ঠিক টাইমে চলে আসবে। আঙ্কেল এত কিছুর কি দরকার ছিল? আমি তো সিএনজি করে চলে যেতে পারতাম। তুমি একটা কোম্পানির ম্যানেজার, তুমি যাবে সিএনজি করে? এটা কোনো কথা বললা? না হলে আপনাদের বাসায় তো পুরনো কতগুলো গাড়ি আছে, ওইখান থেকে একটা গাড়ি নিয়ে যেতাম। তোমার মতো হ্যান্ডসাম ম্যানেজার যাবে পুরনো গাড়ি দিয়ে? কেমন দেখা যায় না? এই কথা বলে সবাই হাসতে লাগলো, আমিও ওনাদের সাথে হাসতে লাগলাম। কত বড় মনের মানুষ ওনারা, আমাকে একেবারে ওনাদের ছেলের মতো করে বানিয়ে নিয়েছে। আর কালকে একসাথে যাব অফিসে, সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। আচ্ছা তাহলে এখন যাও, ঘুমিয়ে পড়ো। তারপরে চলে আসলাম। সবাই যার যার রুমে শেষে চলে গেল। আমি ছাদে গিয়ে বসে আছি আর ভাবতেছি, নীলার মতো মেয়ে যদি সত্যি সত্যি আমার লাইফে পেতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হতো। এক কথায় আমিও নীলাকে ভালোবেসে ফেলেছি। নীলার পাগলামিগুলো কেন জানি অনেক ভালো লাগে। এমন সময় ছাদে কারো আসার শব্দ পেলাম। পেছনে ঘুরে দেখলাম নীলা আসতেছে। কি রে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে তোর রুমে গিয়ে খুঁজছি। যাক, ভালোই হলো তোকে এইখানে পেয়ে। তারপরে নীলা আমার পাশে এসে বসলো আর আমাকে বলতে লাগলো, আহা কি সুন্দর লাগতেছে আজকে আকাশটা। আচ্ছা আবিদ, তোর কাঁধে মাথা রাখি। কখনো তো কিছু অনুমতি নিস নাই, আর তো এখনো অনুমতি নিচ্ছিস? ধুর, তোরে বলাটাই ভুল হয়েছে। আচ্ছা, তোকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলবো। যা বলার বলে ফেল। তারপরে নীলাকে বলতে লাগলাম, ধুর, তোকে বলাটাই ভুল হয়েছে। এই কথা বলেই আমার কাঁধে মাথা রেখে দিল। আচ্ছা, তোকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলবো। যা বলার বলে ফেল। তারপরে নীলাকে বলতে লাগলাম, আসলে নীলা, আমি তোকে ভালোবাসি। কি বললি? আমি কি সত্যি ঠিক কিছু শুনেছি নাকি ভুল কিছু শুনেছি? না, ভুল শুনিস নাই, ঠিকই শুনেছিস। আমি তোকে ভালোবাসি। ভালো না বেশি কি পারা যায় বল? তুই যে পাগলামো শুরু করেছিস, এই থেকে কি নিজেকে ঠিক রাখা যায় বল? একটা ছেলের সাথে যখন একটা মেয়ে এতটা পাগলামি করে, তখন ছেলেটা কি মেয়েটাকে ভালো না বেশি পারে? সত্যি প্রথমে তোর এই পাগলামোগুলো অনেক বিরক্ত লাগতো, কিন্তু এখন আর বিরক্ত লাগে না, বরং অনেকটা ভালো লাগে। বলতে পারিস তোর এই পাগলামোগুলোর জন্যই তোকে ভালোবেসে ফেলেছি। সত্যি সত্যি ভালোবাসিস নাকি আমার সাথে মজা করছিস? দেখ, আমি কিন্তু সিরিয়াস। আমার সাথে যদি মজা করছিস তাহলে আমি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারবো না। না, মজা না, আমিও সিরিয়াস। কিন্তু এখন আর কোনো কিন্তু নয়। এই পাগলি, কাঁদছিস কেন? আমার শুধু একটাই চাওয়া ছিল, তোকে যেন আমার জীবন সাথী করে পাই। আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে। আমি জানি মা বাবা আমার কথায় রাজি হবেন। তোকে কখনোই আমি এই বিষয়ে জোর করতাম না, কারণ জোর করলে তুই যদি আমার কাছ থেকে চলে যেতি আর আমার সাথে কথা না বলতি, সেই ভয়ে আমি তোকে জোর করতাম না এই বিষয়ে। আর তোকে হারানোর ভয় তো তাড়াতাড়ি বাবা মাকে তোর কথা বলে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করলাম। এত ভালোবাসিস আমাকে? জানিস, প্রতিদিন নামাজ পড়ে মনোজাতে আল্লাহর কাছে তোকেই চাইতাম।
আর কিছু চাইতাম না। নিজের জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসি, তোর জন্য জীবনও দিয়ে দিতে পারবো। এইটা কি বললি? জীবন দিয়ে দিবি মানে? অত কিছু লাগবে না। তুই জীবন দিয়ে দিলে আমি কি করবো তোকে ছাড়া? আমি কি থাকতে পারবো নাকি? এই কথা আর ভুলেও মুখে নিবি না। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে জড়িয়ে ধর। অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো। নীলা, এখানে আমাদের এই অবস্থায় থাকা ঠিক হবে না। কেউ দেখে ফেললে সমস্যা। এখন ছাড় আমাকে। তারপরে নীলা আমাকে ছেড়ে দিল। পরে দুজনে গিয়ে দোলনায় বসলাম। নীলা আবার আমার কাঁধে মাথা রাখলো। নীলা, কখনো কোনো কারণে আমাকে ভুল বুঝবি না তো? না, কখনোই না। কারণ একটা ভুল সারা জীবনের কান্না। আর হ্যাঁ, আমি তোর পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারি না। প্লিজ তুই কোনো মেয়ের সাথে কথা বলিস না। তোরে কোনো মেয়ের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না। তখন পেছন থেকে কে যেন বলে উঠল। হ্যাঁ, সেটা আমি ভালো করেই জানি, আর সেটা বলা লাগবে না। হঠাৎ পেছন থেকে কারো মুখে এরকম কথা শুনে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। সাথে সাথে নীলা থেকে দূরে সরে গেলাম। অন্ধকারের জন্য চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না কে আসছে। সামনে আসতে যাকে দেখলাম তাকে দেখে মনে হলো হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ রনি ভাই। কি ব্যাপার রোমিও জুলিয়েট, তোমাদের ডিস্টার্ব করলাম না তো? ভাইয়া, তুমি কখন আসলা? আমি তো অনেকক্ষণ আগে এসেছি। তার মানে তুমি আমাদের সব কথা শুনেছো? না, সব মনে হয় শুনি নাই, কিন্তু অর্ধেক শুনেছি। তুই যে আবিদকে ভালোবাসিস সেটা শুনেছি, কিন্তু আবিদের উত্তর শুনিনি। আর আমি তোর ভাব দেখেই বুঝতে পারছি তুই যে আবিদকে অনেক ভালোবাসিস। কারণ মানুষ বন্ধুর জন্য বন্ধু এত কিছু করে না, আপন মানুষ না হলে। হয়েছে, তুমি বেশি বোঝো। কিন্তু ভাইয়া, এটা সত্যি, আমি আবিদকে অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এতদিন আবিদকে শুধু বলেই গেছি, সে কিছু বলতো না, কিন্তু আজকে আমার উত্তর পেয়ে গেছি। কি উত্তর পেলি? আবিদও আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। তাই নাকি? তাহলে তলে তলে টেম্পো চালানো হচ্ছে, আমি কিছুই জানি না। আসলে ভাইয়া, ব্যাপারটা এমন না। আপনার বোন যেমন পাগল টাইপের মেয়ে, তাকে ভালো না বেশি কি থাকা যায় নাকি? দেখতে হবে না বোনটা কার। ভাইয়া, কিন্তু একটা সমস্যা তো। কি সমস্যা? নীলা যেই পাগল টাইপের মেয়ে, আগেই কেমন যেখানে সেখানে জড়িয়ে ধরে ফেলতো। আমার মুখের খাবার হাত দিয়ে টান না দিয়ে মুখ দিয়েই খেয়ে নিত। এখন তো ওর ফিলিংসটা অন্যরকম হয়ে গেছে। আমার তো মনে হয় এখন নীলা আগের থেকে বেশি করবে। যদি আন্টি আঙ্কেলের সামনে কিছু একটা করে ফেলে, তাহলে কি হবে চিন্তা করে দেখেছো? হ্যাঁ নীলা, কি বলেছে আবিদ শুনেছো? নিজেকে কন্ট্রোল করতে হবে। দেখ, আমি কিন্তু তোর বড় ভাই, কিন্তু তারপরেও তোর বন্ধুর মতো তোকে সাপোর্ট দিতেছি। অন্য কোনো ভাই হলে কিন্তু তোর পাশে এভাবে থাকতো না। ভাইয়া, সমস্যা নেই, চিন্তা করো না। তোমার থেকে আমার বেশি চিন্তা, কারণ আমি জানি মা বাবা আমাকে যতই ভালোবাসুক না কেন, একটু কিছু হলে আমার খবর আছে। কারণ আমি একটা মেয়ে, আর তাদের সম্মান আছে, আর আমারও আবিদকে হারানোর ভয় আছে। বাহ, আমার বোনটা দেখি বড় হয়ে গেছে। আচ্ছা, আগে আমার বিয়ের ব্যবস্থা কর, তারপরে আবিদ আর বাবার অভিষেকে আগে সব কিছু ঠিকঠাক করে ভালো মতো বুঝে নেক। তোদের পড়াটাও শেষ হোক, তারপরে আমি মা বাবাকে বলে তোদের বিয়ের ব্যবস্থা করব। থ্যাংক ইউ ভাইয়া। আরে আগে তোর সেটেল হ, আবিদ আর তোর পড়াশোনাটা শেষ হোক। আবিদ অফিসটা বুঝে নেক, তারপরে সব হবে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে চলো যাই, ঘুমোতে চলো, অনেক রাত হয়েছে, বাবা মা দেখলে খারাপ মনে করবে। তারপরে আমরা নিচে চলে আসলাম, যার যার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা আটকিয়ে শুতে যাব, এমন সময় দরজায় আওয়াজ শুনতে পেলাম। তাই গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম নীলা দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলতেই নীলা ভেতরে ঢুকে গেল। কি রে, তুই আবার আসছিস কেন? তোর কথা শুনে মনটা এমনিতেই খুশিতে নাচতেছে। এখন একটা জিনিস দে, নাহলে সারা রাত ঘুমোতে পারবো না। আবার কি দেব? আমার এখানে তো দেবার মতো কিছু নাই। আছে তো, ভালোবাসা আছে, ভালোবাসা দে। সেটা আবার কিভাবে দেব? নীলা তার ঠোঁট দেখিয়ে বলল, এইখানে ভালোবাসা দে। আমি জানি এখন নীলা যেটা চাইছে সেটা না দেওয়া পর্যন্ত এখান থেকে যাবে না,
অবস্থায় আমি নীলার একেবারে সামনে চলে গেলাম। নীলা চোখ বন্ধ করে ফেললো। তারপরে আমি তার কপালে একটা চুমু দিলাম। তারপরে বললাম, হয়েছে, এখন যা। আমি কি তোর এইখানে দিতে বলেছি নাকি? ওইখানে দেওয়া ভালো না, আর এটাই ভালোবাসা, এখন যা। তারপরে নীলাকে কোনোরকম বুঝিয়ে রুম থেকে বের করে দিলাম। দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইর হয়ে দেখি নীলা বসে আছে। কি রে, কখন এলি? এই যে মাত্র আসলাম। আচ্ছা বলে তো আমাকে কেমন লাগছে? নীলা যে সেজে আসছে আমি তো খেয়ালই করিনি। ওর দিকে একটু ভালো করে তাকালাম, চোখ ফেরাতেই পারছি না। এক ধ্যানে তাকিয়ে আছি। তখন নীলা বলতে লাগলো, কি রে এইভাবে তাকিয়ে কি দেখছিস? কেমন লাগছে বললি না? আমি তো পরি দেখতেছি। কি আবল তাবল বলছিস? এইখানে আবার পরে পাইলো কোথা থেকে? আমি তো দেখছি না। কেন, তুই কি পরি থেকে কোনো অংশে কম নাকি? তুই এতটা সুন্দর, আজকে না সাজলে আর তোর দিকে ভালোভাবে না তাকালে বুঝতেই পারতাম না। হয়েছে, এত প্রশংসা করা লাগবে না। বউকে এত প্রশংসা করতে নেই। বউ হলি আবার কবে? আরে হয় নাই তো কি হয়েছে, কয়েকদিন পরেই তো হয়ে যাব। পরেরটা পরে দেখা যাবে। এখন তুই যা, আমি রেডি হয়ে আসছি। তুই কি মেয়ে নাকি যে রেডি হতে হলে রুম থেকে বের হতে হবে? আর সবচাইতে বড় কথা হলো বউয়ের সামনে কোনো সমস্যা নেই। কি আর করার, ওর সামনেই রেডি হলাম। আর ও তাকিয়ে দেখতেছে আমাকে আর হাসতেছে। রেডি হয়ে দুইজন রুম থেকে বাইরে হয়ে গেলাম। সিঁড়ি দিয়ে একসাথে নামতেছি। দেখলাম সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তারপরে আন্টি এমন একটা কথা বলল যা শুনে আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। বাহ, মহারাজা আর মহারানী আসতেছে দেখি। অবশ্যই দুজনকে একসাথে মানাই যে ভালো। যাক, আমাদের আর কষ্ট করে পাত্র খোঁজা লাগবে না, পেয়ে গেছি। আমি আর নীলা গিয়ে ডাইনিং টেবিলে বসলাম। সবাই খাওয়া শুরু করলো। তখন আঙ্কেল নীলাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নীলা, আজকে এত সেজেছিস যে, কোথাও যাবি নাকি? তোমাদের সাথে যাব। বলিস কি, কখনো তো যাস নাই। কত বলেছি একবার ঘুরে আসতে, তখন তো যাস নাই। তখন রনি ভাই বলতে লাগলো, বাবা তুমি বুঝতেছো না কেন? নায়ক যাইতেছে, এখন ওর কি একা থাকতে ভালো লাগবে নাকি? তাই সাথে করে নায়িকাও যেতে চাচ্ছে। ও আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবি। তারপরে খাওয়া দাওয়া করে অফিসে যাওয়ার জন্য বাইর হলাম বাসা থেকে বাইর হয়ে দেখি BMW একটা গাড়ি রাখা। তখন আঙ্কেল আমার কাছে এসে বলতে লাগলো, আবিদ, এইটা তোমার জন্য, তুমি এইটা দিয়ে অফিসে যাবা। কি, এত দামি গাড়ি আমার জন্যে? হ্যাঁ, তোমার জন্য নীলা নিজে পছন্দ করে এনেছে। আঙ্কেলের কথাই আমি নীলার দিকে তাকালাম। দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। তাহলে নীলা কি আঙ্কেলকে আমার ব্যাপারে কিছু বলেছে নাকি? আবার একটু আগে আন্টি বলল তাদের পাত্র খোঁজা লাগবে না, পেয়ে গেছে। আমি তো কিছু বুঝতেছি না। তারপরে গাড়িতে উঠে গেলাম আমি সামনে, নীলা আর আঙ্কেল পেছনে বসেছে। কিছুক্ষণ পরে বিশাল একটা গেটের সামনে এসে ড্রাইভার গাড়ির হর্ন দিল। সামনে মনে হচ্ছে এটা কোনো এক অফিস না, এক পার্ক। তারপরে সিকিউরিটি গেট খুলে দিল। এক সিরিয়ালে অনেকগুলো সিকিউরিটি দাঁড়িয়ে আছে। আমাদের গাড়িতে ভেতরে ঢুকতেই সবাই সালাম দিতে লাগলো। ভেতরে অনেক দূর গেল। অফিসটা বিশাল বড়। পুরাটা ঘুরতে হেঁটে না হলেও 1.5 ঘন্টার মতো সময় লাগবে, দেখে বোঝা গেল। গাড়িটা একটা বিল্ডিংয়ের সামনে এসে থামলো। পুরো বিল্ডিংটা লাইটিং ও ফুল দিয়ে সাজানো হয়েছে। আমাদের গাড়িটা থামতেই একজন সিকিউরিটি এসে গাড়ির দরজা খুলে দিল দুটাই। আমরা নেমে অফিসের ভেতরে ঢুকতেই চমকে গেলাম, কারণ অফিসের অনেক স্টাফ আমাকে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছে। আমি শুধু আঙ্কেলের দিকে তাকিয়ে আছি। একটা মানুষ কতটা ভালো হলে রাস্তার একটা ছেলেকে বিশ্বাস করে তার জন্য এত কিছু করতে পারে। তারপরে আঙ্কেল আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। এরপরে একটা রুম দেখিয়ে বলল এইটা নাকি আমার চেম্বার। আমি রুমে ঢুকেই আরেকটা শট খেলাম, কারণ রুমটা পুরো পার্কের মতো করে সাজানো। আর সবচাইতে বড় কথা হলো পুরো রুমে আমার ছবি লাগানো। এইটা দেখে আমি চারিদিকে দেখতেছি আর নীলা আমার কাণ্ড দেখে হাসতেছে। কি
রে, তুই এইভাবে কি দেখছিস? আমি স্বপ্নে দেখতেছি না তো, নাকি বাস্তব? না, স্বপ্নে না, বাস্তব। আর এইটার মালিক তো তুই হবি। আমি হব মানে? কেন? মা সকালে কি বললো শুনলি না? আর পাত্র খোঁজা লাগবে না, পেয়ে গেছে। তো তখন এইগুলো সব তোর আর ভাইয়ারই হয়ে যাবে। দূর, আন্টি হয়তো অন্য কারো কথা বলেছে। আর তুই কি আন্টির কাছে আমার ব্যাপারে কিছু বলেছিস নাকি? না, আমি কিছু বলিনি। আর দেখলি না, আমাদের দুইজনকে মিন করে বলেছে। এখানে আবার অন্যজন কোথা থেকে আসবে? আচ্ছা, এই কথা বাদ দে। আমি তো এটাই ভেবে পাচ্ছি না, রাস্তার ছেলে থেকে রাজপ্রাসাদে চলে আসছি। কোনোদিন কল্পনাও তো করতে পারিনি আল্লাহ যে আমাকে এই পর্যায়ে নিয়ে আসবে। সবাই আল্লাহর ইচ্ছা। আচ্ছা, এখন বল, অফিস কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহর কাছে চাইছিলাম একটু ভালো থাকতে, তাই আল্লাহ আমাকে এমন ভালোই দিল যা আমার জীবনেও কল্পনা করতেও পারিনি আমাকে এমনটা দেবেন। আচ্ছা, তুই তাহলে তোর চেয়ারে বস, আর আমি সোফায় বসছি। না, আমি তোর সামনে এই চেয়ারে বসতে পারবো না। তুই চেয়ারে বস, আমি সোফায় বসি। কেন আমার সামনে এই চেয়ারে বসতে পারবি না কেন? আরে সব কিছু তো তোর জন্য হয়েছে, আর মালিকের সামনে কর্মচারী কিভাবে বসে বল? তুই কিন্তু বেশি কথা বলতেছিস। মালিক তো 2 দিন পরে তুই হয়ে যাবি, আর মালিক এখন আমি না, বাবা। আচ্ছা চল, দুজনেই চেয়ারে বসবো। মানে কিভাবে? আরে গাধারাম, তুই আগে বসবি, তোর কোলে আমি বসবো। আরে কি বলছিস? কেউ দেখলে খারাপ ভাববে। এইটা কার রুম? কেন, ম্যানেজারের? তাহলে মনে কর এই রুমে আসার আগে কেউ অনুমতি ছাড়া আসবে না। যদি আঙ্কেল হঠাৎ করে এসে পড়ে? আসবে না, বাবা আসলেও অনুমতি নিয়ে আসবে। তারপরে আমি গিয়ে চেয়ারে বসে পড়লাম, আর নীলা এসে আমার কোলে বসে পড়ল। আমি ল্যাপটপ ঘাঁটাঘাঁটি করছি, আর নীলা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি রে, এইভাবে তাকিয়ে আছিস কেন? তোকে যতই দেখি ততই ভালো লাগে, তো দেখবো না? আমি আমার হবু বরের দিকে তাকিয়ে আছি, তাতে তোর কি? না, আমার আবার কি হবে? তোর যা ইচ্ছা তাই তো করবি। আচ্ছা চল না, ভাইয়ের বিয়েটা তাড়াতাড়ি করিয়ে ফেলি মা বাবাকে বলে। তাহলেই তো আমার রাস্তা ক্লিয়ার, আর তোর থেকে দূরে থাকা লাগবে না। তুই আমার থেকে দূরে থাকলি কখন? সারাক্ষণ তো আমার পিছনে লেগে আছিস আঠার মতো। কেন, তুই কি চাস আমি তোর থেকে দূরে থাকি? আমি কি তোকে বিরক্ত করি নাকি বেশি? আরে আমি কি সেটা বলেছি নাকি? তুই বললি না যে আমার থেকে দূরে থাকা লাগবে না, তাই তো বললাম। আর তুই তো সারাদিন আমার সাথেই থাকিস, তো দূরে থাকলি আবার কোথায়, এটা বোঝাতে চাইছি। দিনে তো তোর সাথে থাকি, রাতে কি আমি তোর সাথে থাকি? রাতে আর এখন তোকে ছাড়া থাকতে ভালো লাগে না। এই রাত একসাথে থাকার ব্যবস্থাটাও তাড়াতাড়ি করা লাগবে। ও আচ্ছা, দেখ তোর যা ভালো মনে হয় কর। তুই যে আমাকে পাগলের মতো ভালোবাসিস সেইটা আমি জানি। আমি যে তোকে ভালোবাসি না এমনটাও না, আমিও তোকে অনেক ভালোবাসি। কিন্তু তোর মতো হয়তো তোকে ভালোবাসতে পারবো না। আর আঙ্কেল আন্টি আমাকে যেভাবে বিশ্বাস করে, আমি তাদের বিশ্বাস ভাঙতে পারবো না। আর কিছু হলে যদি তারা বাসা থেকে বের করে দেয়, তাহলে আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তাই হারানোর চাইতে সামনে দেখতে পারতেছি, ভালোবাসতে পারতেছি, এটাই তো অনেক। আচ্ছা এইসব কথা বাদ দে, পরে দেখা যাবে। আজকে ভাইয়াকে নিয়ে ওই মেয়ের বাসায় যাব। স্যার ভিতরে আসবো? হ্যাঁ আসেন। স্যার আপনাকে বড় স্যার ডাকছেন। চাচা, আপনার নাম কি? করিম। চাচা, আমি আপনার ছেলের মতো। আমাকে স্যার না বলে আমার নাম ধরে ডাকলে খুশি হব। এখন থেকে আমার নাম ধরে ডাকবেন। আমি নাম ধরে ডাকলে মানুষ খারাপ বলবে তো। একটা পিয়ন যদি একজন ম্যানেজারের নাম ধরে ডাকে, খারাপ দেখায় না? চাচা, আপনার ওইটা নিয়ে ভাবতে হবে না, আমার নাম ধরে ডাকবেন। আসলে বাবা, আমার দেখা মতে আমি তোমার মতো মানুষ আমি কখনোই দেখি নাই। তুমি মানুষ নাকি ফেরেশতা? চাচা, আপনি কিন্তু বেশি বেশি বলতেছেন। আচ্ছা আঙ্কেল নাকি আমাকে ডাকছেন, তাহলে আমি যাই।
আপনার সাথে পরে এক সময় বসে গল্প করব, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। তারপরে আমি আঙ্কেলের রুমে চলে আসলাম। সাথে করে নীলাও চলে আসলো। আঙ্কেল আমাকে কিছু কথা বলল, পিয়ের সাথে পরিচয় করিয়ে দিল। তো চলো এখন বাসায় যাওয়া যাক। বাবা, অফিসে তো অনেকগুলো গাড়ি আছে, ওইখান থেকে একটা নিয়ে তুমি চলে যাও, আমরা দুইজন আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসিস। কি রে, আঙ্কেলকে চলে যেতে বললি কেন? আমরা এখন কি করব? কেন, ভাইয়াকে নিয়ে মিতুদের বাসায় যাব, এবং তুই মিতুর বাবার সঙ্গে কথা বলে সব রেডি করবি। আজকেই যেতে হবে? আজকেই, যত তাড়াতাড়ি হবে আমার জন্য ভালো হবে। আমার আর তোর সইছে না। ভাইয়া, তুমি বাসায় যেও না, অফিস থেকে আমি আর আবিদ আসতেছি। কি করবে এখন এখানে এসে? ভাইয়া, মিতু ভাবিদের বাসায় যাব তোমাকে নিয়ে, তুমি থাকো, আসতেছি। তারপরে আমরা অফিস থেকে বের হয়ে গেলাম। গাড়িতে গিয়ে বসলাম। নীলা ড্রাইভারকে বলল, আঙ্কেল, রনি ভাইয়ার অফিসের দিকে যান। তারপরে ড্রাইভার চালাতে লাগলো। নীলা আমার একটা হাত পাজা করে ধরে আমার কাঁধে মাথা রেখে আছে। কেউ কিচ্ছু বলছে না, চুপচাপ। হঠাৎ নীলা আমাকে বলতে লাগলো, আঙ্কেল, রনি ভাইয়ার অফিসের দিকে যান। তারপরে ড্রাইভার চালাতে লাগলো। নীলা আমার একটা হাত পাজা করে ধরে আমার কাঁধে মাথা রেখে আছে। কেউ কিছু বলছি না, চুপচাপ। হঠাৎ নীলা আমাকে বলতে লাগলো, আচ্ছা আবিদ, তুই কি সত্যিই আমাকে মন ভালোবাসিস, নাকি আমি তোর সাথে উল্টাপাল্টা করি? আমি তোকে এত দূরে নিয়ে আসার জন্য ভালোবাসা দেখে বলছিস? তুই কি বলতেছিস এইগুলো? আমি সত্যি সত্যি তোকে অনেক ভালোবাসি। আমি সেই অনেক আগে থেকেই তোকে ভালোবাসি, কিন্তু কখনো ভয়ে বলতে পারিনি। আমার নাই কোনো পরিচয়, কি করে বলবো বল তোকে ভালোবাসি? কিন্তু আমি কখনো তোর সম্পত্তির জন্য তোকে ভালোবাসিনি, আর তুই এটা আমাকে বলতে পারলি? দেখ, আমি বলতে চাইনি। আমি সারাক্ষণ তোকে নিয়ে ভয়ে থাকি, যদি আমাকে ছেড়ে চলে যাস। এই জন্যই বললাম, প্লিজ কিছু মনে করিস না। তুই চলে গেলে যে আমি পাগল হয়ে যাব। আমার উপর বিশ্বাস রাখতে পারিস? বিশ্বাস করি বলেই তো তোকে এই পর্যন্ত নিয়ে এসেছি। আর এখন থেকে তুই ঠিক যেভাবেই চাইবি আমি সেভাবেই চলবো, একেবারে তোর মনের মতো হয়ে থাকবো। সেটা কখনো পারবি না, চেষ্টা করলেও পারবি না। পারবো, তোর জন্য সব কিছু করতে পারবো। তুই কেমনটা চাস বল আমাকে। দেখ, তুই যেরকমটা চলিস সেটা ঠিক না। তুই যে খারাপভাবে চলিস তা না। তোর এই পোশাক আশাক ঠিক করতে হবে, আর বাসা থেকে বের হলে বোরখা পরে বের হতে হবে। বাজে চিন্তা মাথায় আনা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জানতাম পারবি না, কারণ তোর কাছে এইসব জিনিসই অসহ্য লাগে, আর তোর এইগুলো করা সম্ভব না। কে বললো তোকে আমি? নীলা হয়তো কিছু একটা বলতে চাইছিল, তখন ড্রাইভার বলল, নীলামামনি চলে আসছি, তুমি রনিকে আসতে বলো। আচ্ছা আঙ্কেল, আমি ফোন দিচ্ছি। নীলা আর আমার কথার উত্তর দিতে পারলো না। আমারও মনটা খারাপ হয়ে গেল। পারবে না আমি আগে থেকেই জানতাম। শুধু শুধু এটা জিজ্ঞেস করে আমার মনটা খারাপ করে দিল। নীলা রনি ভাইকে কল দিল। একটু পরে রনি ভাই চলে আসলো এবং গাড়ির সামনে বসে পড়ল। আচ্ছা আঙ্কেল, চলেন এখন। যাব বাসায় নাকি? না, এখন বাসায় যাব না। কিরে, তুই এত তাড়াহুড়ো করতেছিস কেন? বুঝলাম না তো। কেন, তুমি না কালকে বললা যে তাড়াতাড়ি তোমার ব্যবস্থা করতে, তাই তো করছি। কিন্তু তুই তো নিজের লাভ ছাড়া কখনো এত তাড়াহুড়া করে কখনো কিছু করিস নাই, ব্যাপার কি? দেখো, তুমি আমার বড় ভাই, তুমি একটা কথা বলেছ, তো এখন যত তাড়াতাড়ি করা যায় ততই আমার ভালো। কিউট একটা ভাবি পাবো, আর বড় ভাইয়ের চাওয়াটাও পূরণ করতে পারবো। ভাইয়া, তুমি কিন্তু এখনো নীলার প্যাঁচ ধরতে পারো নাই।
মানে? তুমি কিন্তু সাথে এটাও বলেছিলে যত তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থা করবে তুমিও আমাদের এটা দেখবে। মন খারাপ করেই বললাম। আমার কথা শুনে নীলা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তো তাই বলি বই না, আমার এত উঠে পড়ে লাগছো কেন? আর আবিদ, তোমার মন খারাপ কেন? কি ব্যাপার? না ভাইয়া, ও কিছু না, ঠিক আছি। কিছু একটা তো হয়েছে, না হলে মন খারাপ কেন? নীলা কি কিছু বলেছে নাকি? না, নীলা কি বলবে? আমি কিছু বললাম না, চুপচাপ বসে আছি। কি আবিদ, কিছু বলছো না কেন? আচ্ছা ভাইয়া, এখন আমরা আগে ওইখানে গিয়ে কি করব শুধু শুধু? তার থেকে বরং বাড়ি যাই, বিকেলে আঙ্কেল আন্টির সাথে কথা বলে তারপরে না হয় ওনাদের নিয়ে সবাই একসাথে যাব। কারণ এখন গিয়ে শুধু শুধু কোনো লাভ নেই, কারণ আমি তাদের বললে তারা কখনো মানা করবে না। হ্যাঁ, কথাটা খারাপ বলনি, ভালো একটা কথা বলেছ। হ্যাঁ, কারণ আপনি তো চাইছেন মেয়েটাকে বিয়ে করতে, তো শুধু শুধু ওইখানে গিয়ে লাভ নেই। এখন বাড়িতে চলেন, আগে আঙ্কেল আন্টির সাথে কথা বলে দেখি তারা কি করে, তারপরে না হয় দেখা যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আচ্ছা আঙ্কেল, গাড়ি ঘোরান, বাসার দিকে নিয়ে যান। তারপরে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে দিল, বাসার দিকে যাওয়া ধরলো। গাড়িতে সারাক্ষণ দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে আছে, চোখ টলমল করতেছে, মনে হচ্ছে ওর মন খারাপ অনেক। একটু পরে গাড়ি বাসায় চলে আসলো। আমি রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম খাওয়ার জন্য। দেখলাম নীলা ছাড়া সবাই বসে আছে খাবার টেবিলে। আমি বসার পরে আন্টি বলতে লাগলো, আবিদ, প্রথম দিনের অফিস কেমন লাগলো? হ্যাঁ আন্টি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমার কল্পনার বাইরে। আচ্ছা বাবা, নীলার কি হয়েছে বলবা? আসার পর থেকে দেখতেছি মন খারাপ, খাওয়ার জন্য ডাকলাম তাও আসলো না। কি বললো? বললো নাকি খাবে না, ওর ভালো লাগতেছে না। ও আচ্ছা, তাহলে নীলার জন্য খাবার দেন, আমি নিয়ে যাচ্ছি, দেখতেছি ওর কি হয়েছে। তারপরে আন্টি নীলার জন্য একটা প্লেটে ভাত বেড়ে দিল। আমি প্লেট নিয়ে ওপরে চলে গেলাম, আর ওইদিকে রনি ভাই আন্টি ও আঙ্কেলকে বলতেছে, আচ্ছা তোমরা কিছু বুঝতে পারছো নীলার ব্যাপারে? আমার কিন্তু একটা কথা ছিল। কিসের ব্যাপারে? আর কি বলবি বল। বাবা, নীলা মনে হয় আবিদকে অনেক ভালোবাসে। আর আবিদ যে বাসে না তেমন না, আবিদও বাসে, কিন্তু ভয়ে বলতে পারছি না। আমি তো দেখেই বুঝতে পারছি। তুই কিভাবে জানলি? বাবা, নীলার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে। আমি জানি, আরও অনেক কিছুই জানি। ওদের দুজনকে বেশ ভালোই মানায়। আর আমার মতে আবিদই পারফেক্ট নীলার জন্য। ও যেই পাগল টাইপের মেয়ে, ওর জন্য আবিদ একদম পারফেক্ট। আমি আর তোর মা ভেবে রেখেছি ওদের এক করে দেব। বাবা, আমি এটাই বলতে চেয়েছিলাম, ওদের যত তাড়াতাড়ি এক করা যায়, মানে বিয়ে করানো যায়, ততই ভালো। হ্যাঁ, কিন্তু একটা পরীক্ষা আছে ওর জন্য। সেটা আবার কি পরীক্ষা? সময় হলেই দেখতে পারবে। দেখো, এমন কোনো পরীক্ষা নিও না যাতে দুইজনকে হারাতে হয়। তোমাকে ওইটা নিয়ে ভাবতে হবে না। আর আমি আরও অনেক কিছু জানি, বুঝছো? তোমার ব্যাপারটাও দেখতেছি। মানে আমার আবার কিসের ব্যাপার? তারপরে আন্টি এমন এক কথা বলল, রনি ভাই কি বলবে ভেবে পাচ্ছে না। মনে হয় সে বোবা হয়ে গেছে, চুপচাপ মাথা নিচের দিকে দিয়ে বসে রইল। হ্যাঁ, ওদের সাথে সাথে তোমার ব্যাপারটাও দেখতে হবে। আমার ব্যাপারটা মানে? আমার আবার কি ব্যাপার মা? কি তোমরা মনে করছো আমরা কিছুই জানি না? হ্যাঁ, আমরা দুজনেই সব জানি। ওই দিন রাতে সব শুনেছি তোদের কথা। মানে কি শুনেছো? শুনেছি তো অনেক কিছুই। এখন তুই বল, মেয়েটাকে? মা, আমি ঠিক করে চিনি না, কিন্তু মেয়েটাকে কয়েকবার বস্তিতে দেখেছি। অনেক ভালো লাগে মা মেয়েটাকে। আচ্ছা, তুই এখন যা, পরে তোর সাথে কথা হবে। আর এইদিকে আমি নীলা রুমের সামনে দাঁড়িয়ে বললাম, ভেতরে আসবো? কেন, কেউ না করেছে নাকি তোরে? না, কারো রুমে আসার আগে পারমিশন নিয়ে আসতে হয়। আমার রুমে আসলে তোর কখনো পারমিশন লাগবে না। তারপরেও তুই একটা মেয়ে মানুষ, কখন কি অবস্থায় থাকিস বলা যায় না তো, তাই পারমিশন নিয়ে আসাই ভালো। আমি যেই অবস্থায় থাকি না কেন, আমার রুমে আসতে তোর কোনো পারমিশন লাগবে না। আমি তো তোর ভবিষ্যৎ, তাই নয় তো সমস্যা নেই।
ভবিষ্যৎ, বর্তমানে না। আর সেটা পরেরটা দেখা যাবে, এখন উল্টোপাল্টা বকিস না। আর তুই ভাত খাবি না কেন? ভালো লাগছে না তাই খাবো না। এই নে ধর, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। তোর খাওয়া হলে আমি খেতে যাব। কেন, তুই খাসনি? না, তুই খেয়ে নে, তারপরে আমি খাবো। সবাই বসে আছে। কেউ একজন যদি খাইয়ে দেয় তাহলে খাবো। কেন, তোর হাত নেই নাকি? তোর হাতে খা, আমি পারবো না খাওয়া দিতে। তাহলে ওইগুলো নিয়ে নিচে চলে যা, আমি খাবো না। হয়েছে, আয় এদিকে আয়, আর ঢং করা লাগবে না, কিন্তু কোনো দুষ্টামি করা যাবে না। এই কথা বলা মাত্রই নীলা শোয়া থেকে উঠে বসে পড়লো আর আমার সামনে এসে হাঁ করলো। আমি ওকে খাইয়ে দিতে লাগলাম। নীলা খাইতেছে আর আমার দিকে তাকিয়ে আছে। কি রে, এইভাবে তাকিয়ে আছিস কেন? আগে কখনো দেখিস নাই মনে হয়? দেখেছি, কিন্তু আজকের মতো না। আচ্ছা, তুই আমার সাথে রাগ করছিস? না, আমি তোর সাথে রাগ করবো কেন? আমি জানি তুই আমার উপর অভিমান করে আছিস, আর তুই কিন্তু আমার পুরো কথাটা শুনিস নাই। থাক, বলা লাগবে না, আমি জানি। কি জানিস তুই, বল তো একটু শুনি। জানি এই যে তোর পক্ষে এগুলো করা সম্ভব না। তুই কচু জানিস, তুই চাইলে তোর জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি, আর এগুলো তো সাধারণ ব্যাপার। আর তুই তো আমার ভালোর জন্যই বলেছিস এইগুলো। আর এখন যদি তোর কথা মতো এগুলো পালন করি, তাহলে আমি শুনেছি দুনিয়ার মতো হাসরের দিনে জান্নাতেও আমরা দুজন একসাথে থাকতে পারবো। আমি তো তোর সব কথাই রাজি। এখন মন খারাপ না করে একটা হাসি দে। নীলার কথাগুলো ভালো লাগলো, নীলার কথায় অনেকটা খুশি হলাম। এই তো, কত সুন্দর লাগতেছে। আর কখনো মুখ বেজার করে রাখবি না আমার সামনে। তুই জানিস না, তোর মন খারাপ দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বলছি বিয়ের আগে আমার সাথে উল্টোপাল্টা কিছু করা যাবে না। এটা মানতে পারবো না। তোকে ছাড়া তো এক কথায় আমার দিনই কাটে না। তাহলে কেমনে হলো? তুই তো তাহলে আমার কথাই মানলি না, কারণ আমরা এখনো বিয়ে করি নাই। আর তুই যেগুলো করিস সেগুলো বিয়ের আগে করা ঠিক না। এই যে হুট করেই জড়িয়ে ধরছ, আবার চুমু দেস, আমার মুখের খাবার খেয়ে নিস, এইগুলো ঠিক না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন বস, আমি খাবার নিয়ে আসি তোর জন্য। না, আমি নিচে গিয়ে সবার সাথে খাবো। যাই, তুই থাক। বেশি কথা বলবি না, যা বলেছি তাই কর। তুই বস, আমি নিয়ে আসছি। আমি আর কিছু বললাম না। নীলা প্লেট নিয়ে নিচে চলে গেল, গিয়ে আন্টিকে বলতে লাগলো, মা তোমরা কি এখনো খাও নাই? এখানে বসে আছো যে? না তো, আফিদ আসলে খাবো। তোমাদের জামাই আসবে না, তোমরা খেয়ে নাও। আর তোমাদের জামাইয়ের জন্য খাবার দাও, আমি রুমে নিয়ে যাচ্ছি। নীলার এমন কথা শুনে আন্টি বড় বড় চোখ করে বলতে লাগলো, তুই আবার জামাই পেলি কই থেকে? আরে মা, বুঝছো না কেন? আমি আবিদের কথা বলছি। আর হ্যাঁ, যত দ্রুত সম্ভব আমার আর আদিবের বিয়ের ব্যবস্থা করো। আমি আদিবকেই বিয়ে করব। কি হলো মা, খাবার দাও। আর অবাক হওয়ার কিছুই নেই, আমি জানি তোমরা আগের থেকেই রাজি। না হলে আজকে সকালে আমাকে আর আবিদকে এই কথা বলতে না। কি কথা বললাম সকালে? কেন, ভুলে গেছো নাকি যে এটা বললে? আমাদের দুজনকে অনেক ভালো মানাইছে, আর তোমাদের আর ভালো পাত্র খোঁজা লাগবে না। পারফেক্ট পাত্র পেয়ে গেছো, তাহলে এতে কি বোঝায়? মা, মেয়ে তো দেখি সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা লাগবে। মা, তোমরা কি করবে না করবে পরে ঠিক করো, আগে ভাত দাও। তারপরে নীলা ভাত নিয়ে উপরে চলে আসলো। তারপরে আমার পাশে বসে ভাত মেখে আমাকে বলতে লাগলো, নে হাঁ কর। তুই আমার জন্য খাবার আনতে গেলি কেন? আমি নিচে চলে যেতাম। নিজের হাতে খাওয়াবো বলে আনছি। না, আমি আমার নিজের হাতেই খেতে পারবো। আর তুই আন্টিকে কি বলে আনছিস? না পারবি না, আমি খাওয়াই দিব। আর মাকে বলেছি যে তার মেয়ের জামাইয়ের জন্য খাবার দিতে। মানে বলেছি যে তোমাদের জামাই বসে আছে, খাবার দাও। তারপরে মা খাবার দিয়ে দিল, আর বলেছি তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করতে।
তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তোর জন্য। আর তুই তো একটু আগে বললি বিয়ের আগে আর তোর সাথে কোনো রকম কিছু করা যাবে না। তো কতদিন কষ্ট করব, তাই তাড়াতাড়ি করতে বলেছি। তো আন্টি যদি এখন আমাকে বাসা থেকে বের করে দেয়? কেন? তোকে বাসা থেকে বের করবে কেন? এখন ওনারা যদি ভাবে ওনাদের খেয়ে ওনাদেরটা পরে আবার তার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখে, এইটা ভেবে যদি বাসা থেকে বের করে দেয়? সমস্যা নেই, আমিও তাহলে তোর সাথে চলে যাব বাসা ছেড়ে। নীলা, আবেগ দিয়ে দুনিয়া চলে না, বুঝলি? আমি আবেগে কিছু করছি না, বিবেক দিয়ে মন থেকেই করছি। তোকে যদি বাসা থেকে বের করে দেয়, আমিও তোর সাথে চলে যাব। দরকার হলে দুজনে কাজ করে আমাদের সংসার চালিয়ে নেব। এখন বলতেছ, পরে আর পারবি না। পরিস্থিতি কি জিনিস তা আমি হাড়ে হাড়ে জানি। পরিস্থিতি যাই হোক না কেন, আগেও বলেছি, এখনো বলছি, তোর জন্য আমি সব কিছু করতে পারি। তুই পারলেও আমি পারবো না আঙ্কেল আন্টিকে এত বড় একটা অসম্মান করতে। তুই তো এখন টাকা লোভে পড়ে গেছিস, তাই আর আমাকে দরকার নেই। তাই এখন আমাকে আর ভালো লাগে না, আমাকে এখন আর ভালোবাসিস না। আমি নীলার কথায় কি জবাব দেবো ভেবে পাচ্ছি না। ওকে কিভাবে বোঝাই যে দুনিয়াটা এত সহজ না, অনেক কঠিন। আমি এটা ভাবতে ভাবতে পেছনে ঘুরলাম। পেছন ঘুরে যাদের দেখলাম তাদেরকে দেখে তো ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। দেখলাম আন্টি আঙ্কেল আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। আমি কি বলবো বুঝতে পারছি না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি নীলার সামনে থেকে সরে গেলাম। নীলা আন্টি আঙ্কেলকে দেখে বলতে লাগলো, মা, তোমরা কখন আসলে? আসছি তো অনেকক্ষণ আগেই। তো ভালোই চলতেছে তোদের? মানে মা, ব্যাপারটা হয়েছে কি? আমি জানি সব। তুই যে আবিদকে ভালোবাসিস সেটা আমি অনেক আগে থেকেই আন্দাজ করতে পেরেছি। মা, আমি ওকে ছাড়া বাঁচবো না মা, কিন্তু ও তো কিছুতেই বুঝতেই চাইছে না, শুধু তোমাদের দোহাই দিতেছে। তারপরে আন্টির মুখ থেকে এমন একটা কথা শুনলাম যা শুনে আমি হাঁ করে আন্টির দিকে তাকিয়ে আছি। আবিদ, আমাদের কোনো সমস্যা নেই, আর তোমাদের বিয়ে হবে কিছুদিন পরে। আগে রনির কাজটা সেরে ফেলি, তারপরে না হয় তোমাদেরটা দেখব, কিন্তু আমার মেয়েটাকে কষ্ট দিও না। আমি কি বলবো বুঝতেছি না, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। তারপরেও আন্টিকে বললাম, কোনোদিনও নীলাকে কষ্ট দেব না। আমার জীবন থাকতে আমি নীলাকে কখনো কাঁদতে দেব না। আজকে থেকে আপনাদের কাছে প্রতিজ্ঞা করলাম। আমিও যে নীলাকে বলতে গিয়ে আর বলতে পারলাম না, কারণ আমি বলার আগেই আন্টি বলতে লাগলো, হ্যাঁ আমি জানি তুমিও নীলাকে ভালোবাসো। আন্টির কথা শুনে আমি ওনার দিকে হাঁ করে তাকিয়ে আছি। এত অবাক হওয়ার কিছু নাই, আমি তোমাদের তিনজনের সব প্ল্যান জানি। ওই মেয়েটাকে আজকে বাসায় নিয়ে আসো, সাথে তার বাবাকেও। রনিরটা আগে, তারপরে তোমাদেরটা। আমি ওনার কথা শুনে নীলার দিকে তাকালাম। মনে হয় নীলা ভয়ে আছে, আন্টি সব কথা জেনে গেছে। কিন্তু না, নীলার দিকে তাকিয়ে দেখি ও মা, সে তো মহা খুশি। মা, মেয়েটার কিন্তু মা নেই, শুধু বাবা আছে। আর ওর বাবা রিক্সা চালায়, কিন্তু মেয়েটা অনেক সুন্দর ও কিউট। যে কেউ মেয়েটাকে দেখলে পছন্দ করবে। মেয়েটার ভেতর কেমন জানি অন্যরকম একটা মায়া আছে। হয়েছে, আর এত সুনাম করতে হইব না। আগে নিয়ে আয়, দেখি মেয়েটা কেমন, দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, তুমি এখন তাহলে যাও, তোমার জামাইয়ের সাথে একটু রোম্যান্স করি। কি? বিয়ের আগে এইসব কি নীলা? আগে বিয়ে হোক তারপরে সব করিস? আর বাবা মার সামনে এইগুলো বলতে লজ্জা লাগে না? কে বলেছে তোমরা আমার মা বাবা? তোমরা হলে আমার বেস্ট ফ্রেন্ড। তো তোমাদের সাথে বলবো না, কার সাথে বলবো? আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম। আর বিকেলে মেয়েটাকে নিয়ে আসিস কিন্তু। আমরাও অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম রনির বিয়ের ব্যাপারে, কিন্তু তোরা যখন সব কিছু ঠিক করে রেখেছিস তাহলে ভালোই হলো। তারপরে আন্টি চলে গেল, ওনাদের পেছন পেছন আমিও চলে যেতে লাগলাম। এমন সময় নীলা পেছন থেকে আমার কলার চেপে ধরলো। এই, তুমি কোথায় যাচ্ছ? আমার রুমে যাই, একটু কাজ আছে। আর তুই থেকে ডাইরেক্ট তুমিতে? তোমার রুমে যাওয়া লাগবে না, এখন আমরা রোম্যান্স করব। অনেক দিনের মনের আশা আজ পূরণ করব।
এতদিন শুধু এই দিনটার আশায় ছিলাম, আজ পেয়েছি। আর কয়েকটা দিন পরেই তো আমাদের বিয়ে হয়ে যাবে, তো তখন তো আর তুই করে বলতে পারবো না, তাই আগে থেকে তুমি করে বলতেছি। আর এখন থেকে তুমিও আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? ঠিক আছে, আমারও অনেক দিনের ইচ্ছা তোমাকে অনেক ভালোবাসা দেব, কিন্তু এতদিন ভয়ে কিছু বলতে পারিনি। তুমি জানো, তোমাকে সবসময় লুকিয়ে লুকিয়ে আর চোখে দেখতাম, কখনো বুঝতে দিতাম না। আজকে আর কোনো ভয় নেই, আমিও অনেক আদর করব আজকে থেকে। তোমাকে আর কোনো কষ্ট দেব না। তাই নাকি? আমার তো আর তর্স হয়েছে না। নীলা এই কথা বলতে বলতে দরজার কাছে চলে গেল, তারপরে দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে চলে আসলো। দরজা লাগালে কেন? আরে গাধা, বোঝো না কেন? আমাদের রোমান্টিক সময়ে যদি বাবা মা এসে পড়ে তাহলে কি হবে, বুঝেছো? আমরা তো তেমন কিছু করব না যে দরজা লাগাতে হবে। তুমি সবসময় বেশি কথা বলো। আমি আবার কি বললাম? আমাকে আর কিছু বলতে না দিয়ে ধাক্কা মেরে খাটে ফেলে দিল, তারপরে আমার উপর শুয়ে পড়ল। পরে আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল। আমিও আজকে নীলার সাথে রেসপন্স করলাম, কারণ এইটা তো আমার নিজেরও ইচ্ছা ছিল, নীলাকে একদিন এইভাবে ভালোবাসা দেব। আজকে তা পূরণ হলো। কিছুক্ষণ ভালোই চললো, তারপরে শুরু হয়ে গেল নীলার দুষ্টুমি। একটু পর পর আমার ঠোঁটে কামড় দিতেছে, যা আমার একদম অসহ্য লাগতেছে। আর সহ্য করতে না পেরে নীলাকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে নিলাম। তারপরে বলতে লাগলাম, তুমি এমনটা করলে কেন? প্রথমে তো ভালোই ছিলাম, তারপরে আবার ঠোঁট কামড়াতে শুরু করলে কেন? আমার অবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছো। এতদিন যেটা চাইছি সেটা দাও নাই, তাই এটা প্রতিশোধ নিলাম। প্রতিশোধ মানে? কিসের প্রতিশোধ? কেন বোঝো না কিসের প্রতিশোধ? আর হ্যাঁ, প্রথমত ভালোই লাগতেছিল, তুমিও সাথে রেসপন্স করছিলে। পরে যখন আমার মনে হলো যে আমি এতদিন তোমার জন্য যা কষ্ট পেয়েছি তা আজকে সুদে আসলে ফিরে নিব, আর আমাকে এতদিন কষ্ট দিয়ে এখন নিজে মজা নেবে, তা হবে না, তাই এমন করেছি। কেন বাবু, ব্যথা পেয়েছো বুঝি? আমি মনে হয় কষ্ট পাই নাই, তোমার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি, কারণ তোমার যখন যা ইচ্ছা তাই করতে পেরেছ, আর আমার ইচ্ছা থাকলেও করতে পারিনি। কারণ ওই যে ভয়ে ভয়ে। জানো, বড় হয়ে কখনো কারো ভালোবাসা পাই নাই, তোমার মতো আর তোমার ফ্যামিলির মতো। জানো, তুমি যখন আমার উপর অধিকার খাটাতে আমার অনেক ভালো লাগতো যে এই পৃথিবীতে তাহলে কেউ একজন আছে আমার উপর অধিকার খাটানোর, আমাকে আদর করে ভালোবেসে সব সময় আমার পাশে থাকার। অনেক ভালোবাসি তোমাকে, অনেকবার চেয়েছি তোমাকে বলতে, কিন্তু বলতে গিয়েও বলতে পারিনি, হারানোর ভয়ে। আমারও তো অনেক মন চাইতো তোমাকে অনেক ভালোবাসতে, অনেক আদর করতে, কিন্তু চাইলে তো সব সময় সব কিছু করা যায় না। আজকে যাই একটু করতে চাইছিলাম, তুমিও সেটাই দিলে না। কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। নীলার কামড়ের জন্য ঠোঁট ফেটে ঠোঁট দিয়ে রক্ত বের হয়ে গেছে, অনেক জ্বলতেছে। তাই আমি চোখের পানি মুছে ওইখান থেকে উঠে আসতে লাগলাম। তখন নীলা আমার হাত ধরে টেনে বসিয়ে আমাকে বলতে লাগলো, আমাকে এত ভালোবাসো কেন? জানি না, কিন্তু তুমি না থাকলে মনে হয় আমার এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এই কথা আর কখনো বলবে না। সারা জীবন দুজন একসাথে আল্লাহ আমাদের নিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এ কি, তুমি কান্না করছো কেন? আর তোমার ঠোঁট দিয়ে দেখি রক্ত পড়ছে। প্লিজ আবিদ, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে, আমি ইচ্ছে করে দিইনি। আমি তো এত জোরে দিতে চাইনি যে কেটে যাবে। প্লিজ মাফ করে দাও। আরে পাগল, তুমি কান্না করতেছো কেন? আমি ঠিক আছি তো, এই যে দেখো আমি হাসতেছি। নীলাকে বোঝানোর জন্য যে আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমার তো ঠোঁট জ্বলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু নীলা সেটা বুঝে ফেলল। দেখো, তুমি আমার সাথে মিথ্যে কথা বলবে না, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। এই কথা বলে নীলা আমার ঠোঁট নিয়ে চুষতে লাগলো। আমার জ্বালা আরও বেড়ে গেল, তাই এবার জোরে একটা চিৎকার দিলাম। সাথে সাথে নীলা আমাকে ছেড়ে সেও জোরে কান্না করতে লাগলো, আর নিজেকে দোষারোপ করতে লাগলো যে এটা তার জন্যই হয়েছে, আর সেই একমাত্র দায়ী এমনটার জন্য। তারপরে নীলা দৌড়ে আমার কাছ থেকে চলে গেল মলম আনতে। দেখো, তুমি আমার সাথে মিথ্যে কথা বলবা না।
জানি তোমার খুব কষ্ট হচ্ছে। এই কথা বলেই নীলা আমার ঠোঁট নিয়ে চুষতে লাগলো। আমার জ্বালা আরও বেড়ে গেল, তাই একবার জোর করে একটা চিৎকার দিলাম। সাথে সাথে নীলা আমাকে ছেড়ে সেও জোরে কান্না করতে লাগলো আর নিজেকে দোষারোপ করতে লাগলো যে এটা তার জন্যই হয়েছে আর সে একমাত্র দায়ী এমনটার জন্যে। তারপরে নীলা দৌড়ে আমার কাছ থেকে চলে গেল মলম আনতে। নীলা মলম এনে আমাকে লাগিয়ে দিতে লাগলো। আমি এক নজরে নীলার দিকে তাকিয়ে আছি। একটা মেয়ে কতটা ভালোবাসলে এমন হতে পারে। দেখো আবিদ, আমি বুঝতে পারি নাই এমন হবে, তাহলে কখনো এমনটা করতাম না। প্লিজ মাফ করে দাও। আমি নীলাকে টেনে আমার কোলে বসালাম, তারপরে বললাম, পাগল একটা, যে মেয়েটা আমাকে এত ভালোবাসে তার সাথে কি আমি রাগ করে থাকতে পারি নাকি? আমি রাগ করি নাই। আর তুমি কান্না করতেছো কেন? দেখো, তুমি যদি কান্না করো এখন তাহলে আমি রাগ করব। তুমি কাঁদলে আমার ভালো লাগে না। আর এই দেখো আমি হাসতেছি, এখন তুমি কান্না থামো আর একটু হাসি দেখি। তোমার হাসিটা দেখি না, অনেকক্ষণ হয়েছে। সত্যি তোমার কিচ্ছু হয় নাই? আর এই দেখো, এই যে আমি হাসতেছি। হ্যাঁ, তোমাকে আমি এই হাসি মুখটাই দেখতে চাই সব সময়। তোমাকে কান্না মুখে দেখতে আমার একদম ভালো লাগে না। নীলা তখন আমার বুকে মাথা রাখলো, তারপরে বলতে লাগলো, তুমি জানো তোমার কিছু হলে, তোমাকে আমি কিছু বললে আমি নিজেই কত কষ্ট পাই। হয়েছে হয়েছে, আর এখন এগুলো বলা লাগবে না। আমি জানি আমার এই পাগলটা আমাকে কত ভালোবাসে, তাই তো আমিও আমার এই পাগলটাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তুমি এখন তাহলে এইখানে শুয়ে পড়ো আর আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আচ্ছা নীলা, তোমাকে একটা কথা বলি, ঠান্ডা মাথায় শুনিও কেমন, রাগ করিও না। ঠিক আছে, বলো কি বলবা। আচ্ছা দেখো, আমরা যেগুলো করতেছি ঠিক করতেছি না। এইগুলো করা অনেক গুনাহ, কারণ আমরা এখনো অবৈধ, এখন আমাদের বিয়ে হয় নাই। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু তুমি এখন কি বলতে চাইছো? দেখো, আমি এখন এটাই বোঝাতে চাইছি যে বিয়ের আগে আমাদের ঠিকমতো কোনো দেখা বা কথা হবে না। আর আগে তোমার সাথে আমার যা কিছু হয়েছে বা করেছি, বা তুমি যেইভাবেই চলেছো না কেন, তার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবা। আমিও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আর আজ থেকে তুমি কোথাও গেলে পর্দা করে বের হবা। কি, পারবা না? হ্যাঁ পারবো, কিন্তু আবার কিন্তু কেন? কিন্তু তোমাকে ছাড়া যে আমার একটা মুহূর্ত লাগে যেন অনেক সময় নিয়ে শেষ হয়। আরে চেষ্টা করলেই পারবা, কারণ মানুষ অবসর দাস। আর দেখো, দুনিয়াতে আমরা কয়দিন এই বা বাঁচবো, সারা জীবন তো পরকালেই থাকতে হবে। তো তুমি কি চাও না আমার সাথে আখিরাতেও একসাথে থাকতে? হ্যাঁ চাই তো। তাহলে আজকে থেকে কথা এটাই, আর কোনো কথা না, বুঝলা? আমি এখন তাহলে আছি, ঘুমাই একটু, বিকালে তো আবার মিতুকে আনতে যাওয়া লাগবে। আচ্ছা যাও, তাহলে আমি একটু ঘুমাই, মাথাটা ব্যথা করছে। আচ্ছা, একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। তারপরে আমি লেনার রুম থেকে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। শরীরটা ক্লান্ত থাকায় সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো নীলার ডাকে। এই আবি, ওঠো, বিকেল হয়ে গেছে তো। ভাইয়া আমাদের জন্য অফিসে যায়নি, মিতুকে আনার জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রেডি হও, আমি আসতেছি। আমি রেডি, তুমি তাড়াতাড়ি রেডি হও, তাহলেই হবে। নীলার কথায় আমি চোখ ভালোভাবে খুলে নীলার দিকে তাকালাম। নীলাকে দেখেই তো আমি চমকে গেলাম, কারণ নীলাকে দেখতে একদম একজন পর্দাওয়ালি মেয়েদের মতো দেখাচ্ছে। কারণ নীলা সাধারণ একটা বরখা পরেছে, সাথে হাত মোছা পা মোছা, যা নীলার পুরো শরীর ঢেকে রেখেছে। এখন নীলার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু নীলা হঠাৎ করে এগুলো কোথা থেকে পেল? তখন আমি বলতে লাগলাম, কি ব্যাপার, তুমি কার এইগুলো পরেছো? কেন অন্যটা পড়তে যাব কেন, আমার গুলাই পড়েছি। না মানে, তুমি তো কখনো এগুলো পরো নাই, তো হঠাৎ করে এগুলো কই পাইলা, তাই জিজ্ঞেস করলাম। তুমি যখন বলছিলে না, তারপরে রুম থেকে চলে আসলে। আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখন তোমার বলা কথাগুলো মনে হচ্ছিল, তাই তখন সাথে সাথে আমি মার্কেটে গিয়ে এইগুলো নিয়ে আসছি। দেখেছো তোমাকে এখন কত সুন্দর লাগতেছে, এখন বুঝতে পারছো
মেয়েদের আসল সৌন্দর্য কোথায়? কিন্তু আমার কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। এইটা সমস্যা নেই, দেখবা কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। প্রথম দিয়ে একটু খারাপ লাগবেই, কারণ তুমি তো কখনো এগুলো পড়ো নাই। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার কথা মতো চলার। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করতে থাকো, একদিন ঠিক আল্লাহ তোমার সফলতা দেবেন। আচ্ছা তুমি তাহলে এখন তোমার রুমে যাও, আমি আসতেছি ফ্রেশ হয়ে। তারপরে উঠে পড়লাম শোয়া থেকে। নীলার সাথে এতক্ষণ শুয়ে থেকেই কথা বলছিলাম। উঠে ফ্রেশ হয়ে একটা সাদা কালারের পাঞ্জাবি পরলাম। আজকে নিজের কাছে নিজেকে কেমন জানি অনেকটা ভালো লাগতেছে। সেটা যে কি জন্যে আমি নিজেও জানি না, কিন্তু আসলে একটা কথা সত্য, কি পাঞ্জাবিতে না আসলে আমাকে অনেক ভালো লাগে। হয়তো আপনারা বলবেন নিজের প্রশংসা নিজেই করতেছি, কিন্তু আসলে যেটা সত্যি ওটাই বললাম। তারপরে চলে গেলাম নীলার রুমের সামনে গিয়ে নীলাকে ডাক দিলাম। বাড়ি থেকে নীলার সাথে সাথে বের হয়ে আসলো, এসে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি রে, তুমি এইভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? আগে কি আমাকে দেখো নাই? হ্যাঁ দেখেছি, কিন্তু আজকে যেই চোখ দিয়ে দেখছি এতদিন হয়তো ওই চোখ দিয়ে দেখিনি। মানে তাহলে এতদিন কি অন্য কারো চোখ দিয়ে দেখেছো নাকি? না তো, আমার চোখ দিয়েই দেখেছি, কিন্তু তোমাকে তো কখনো পাঞ্জাবি পরে দেখি নাই আজকের মতোই। ওটাই বলতে চাইছি আর কি, কারণ তোমাকে পাঞ্জাবিতে অসাধারণ লাগছে। আমার বলার কোনো ভাষা নেই যে কিভাবে প্রশংসা করব। হয়েছে, আর এত বেশি প্রশংসা করা লাগবে না। এখন চলো যাওয়া যাক। ভাইয়া হয়তো বিরক্ত হচ্ছে, আমাদের উপর অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। আচ্ছা চলো তাহলে যাওয়া যাক। তারপরে দুইজনে নিচে চলে গেলাম। আন্টি আর রনি ভাই কথা বলতেছে, আর আঙ্কেল হয়তো অফিসে চলে গেছে। আন্টি আমাদের দেখে বলতে লাগলো, কি ব্যাপার নীলা, হঠাৎ এত চেঞ্জ? মা, এতদিন তো ভুল রাস্তায় চলেছি, এখন থেকে চেষ্টা করে একটু ঠিক রাস্তায় ঠিকভাবে চলার জন্য। এইগুলো সব আবিদের জন্য। বাবা, তুমি মেয়েটাকে তাহলে বুঝতে শিখেছো কোনটা ঠিক আর কোনটা বেঠিক? তোমার জন্যই আজ নীলার এতটা পরিবর্তন। আমি দোয়া করি আল্লাহ যেন সব সময় তোমাকে আমার মেয়ের পাশে রাখে। আন্টি কি যে বলেন না, আমি তো কিছুই না, আমি তো শুধুই অছিলা। সবই এ তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইছে বিধায় নীলার এমনটা পরিবর্তন হয়েছে। আল্লাহ হয়তো নীলাকে দেহাত দান করেছে। আচ্ছা বাবা, তুমি দাঁড়াও, আমি আসতেছি। আন্টি এটা কি করলেন? আমি কি এখনো ছোট বাবু নাকি যে আমাকে টিপ দিয়ে দিলেন? না বাবু না, কিন্তু তোমাকে টিপ দেওয়ার কারণ হলো যে কোনো মেয়ে যেন তোমার দিকে নজর না দেয়। আজকে তোমাকে যেই রকম দেখাচ্ছে, রাস্তায় বের হলে আমি নিশ্চিত তোমাকে আর বাড়িতে আসতেই পারবে না, অন্য কেউ হয়তো নিয়ে যাবে। আমার মেয়ে তখন অনেক কষ্ট পাবে। আমারও তোমার মতো এমন একটা জামাই হারাবো, তাই টিপ দিয়ে দিলাম যাতে কোনো মেয়ের নজর না পড়ে। আন্টি আমাকে বিশ্বাস করতে পারেন, আমার জীবন থাকতে আমি কখনো আপনাদেরকে ছেড়ে যাব না। আপনাদেরটা খেয়ে, আপনাদেরটা পরে, আপনাদের সাথে এমন বেমানি করতে আমি পারবো না। আর তার চাইতে বড় কথা হলো, আমি আপনাদের ফ্যামিলির মানুষগুলোরে অনেক ভালোবেসে ফেলেছি, যা আমি চাইলেও বলতে পারবো না। আমার পক্ষে ভোলা সম্ভবও নয়। আর নীলাকে ছাড়া তো আমার ভালোই লাগে না। আমি পারবো না নীলাকে ছাড়া থাকতে, কারণ আমিও যে নীলাকে অনেক ভালোবাসি। আমিও চাই তুমি সারা জীবন আমার মেয়েকে এইভাবে ভালোবাসো, আমার মেয়েটাকে সব সময় হাসি খুশি রাখো। আর হ্যাঁ, তোমরা এখন তাহলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ব্যবস্থা করতেছি। এখন গিয়ে ওই মেয়েটাকে নিয়ে আসো, রনির জন্য যাকে দেখতেছো। হ্যাঁ আন্টি, এখনই যাব। আচ্ছা রনি ভাই চলেন তাহলে যাওয়া যাক। না রে, তোরা দুজনে যা, আমার তোদের সাথে না যাওয়াটাই ভালো হবে। আমি বরং অফিসে যাই, তোরা গিয়ে নিয়ে আয়। আর আমি গেলে কেমন খারাপ দেখায় না? কি বলো, তুমি যাবে না? আরে চলো, কি হবে আমাদের সাথে গেলে? আর খারাপই বা দেখাবে কেন তুমি গেলে? যা, তোরা দুজনেই যা, আমার আর কি দরকার গিয়ে শুধু শুধু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরাই গেলাম। তারপরে বাসা থেকে বের হয়ে গেলাম নীলাকে নিয়ে। পরে একটা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আমি চালাতে লাগলাম, আর নীলা সামনেই আমার পাশে বসে আছে। কিছুক্ষণ চালানোর পরে
সেই বস্তির কাছে চলে আসলাম, মানে মিতুর বাড়ির পাশেই। বস্তির সামনে গাড়িতে রাখতেই দেখলাম মিতু ঘর থেকে দৌড়ে গাড়ির সামনে চলে আসছে। আমরা নামতেই মিতু আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস? জি ভাইয়া, আমিও ভালো আছি। আর এখন তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। আচ্ছা, বুঝলি কি করে আমি আসছি? ভাইয়া, এই বস্তিতে তো কেউ আসে না, গাড়ি নিয়ে তুমি একবার এসেছিলা। আর আমি জানি তুমি আবার আসবা, তোমার অপেক্ষায় থাকি প্রতিদিন। আজকে যখন গাড়ির আওয়াজ শুনলাম আমি নিশ্চিত তুমি এসেছো, তাই দৌড়ে চলে আসলাম। ও আচ্ছা, তাহলে তো দেখাই যায়, ভাইয়াকে ভালোই মনে রাখছো। হ্যাঁ, আমি তো আর তোমার মতো না বোনকে ভুলে যাব। মিতুর কথার জবাব দেওয়ার মতো কোনো উত্তর নেই আমার। ও তো ঠিকই বলছে, ওদের বাসায় থাকতে তো আমার জন্য যান জীবন দিয়ে ফেলতো। মিতু আমাকে ধরে আছে, এইটা মনে হয় নীলা মেনে নিতে পারেনি, তাই মিতুকে সরিয়ে দিলাম। আমাদের সম্পর্কটা ভাই বোনের থেকেও বেশি মিতুর সাথে আমার সম্পর্ক। মিতুকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়ার মনেই হলো নীলা খুশি হয়েছে, তার চোখ দেখে বোঝা যাচ্ছে। ভাইয়া, এই মেয়েটা কে? এটা হলো সেই নীলা, প্রথম গাড়ি নিয়ে দেখা করতে আসছিলাম। কিন্তু ভাইয়া, সেদিন তো আপু অনেকটা সেজে আর অনেক দামি কাপড় পরে এসেছে, আর আজকে সব ঢেকে এসেছে যে, তাই তো চিনতে পারছি না। ও বুঝতে শিখেছে যে মেয়েরা কতটা দামি, তাই তো এইভাবে চলে। এখন আর আগের মতো স্টাইল করে চলে না। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলেছ। মেয়েদের আসল জিনিস হলো তার ইজ্জত, যা অনেক মেয়েরাই বোঝে না। যা অনেক মেয়ে তাদের শরীর ছেলেদের দেখিয়ে বলে এটা নাকি তাদের স্টাইল। আর দেখো, আমরা গরিবরা বুঝেও কিছু করতে পারছি না, কারণ আমাদের তো সেই পরিস্থিতি নাই। আমরা বস্তিতে থাকি, সবার সাথে মিলেমিশে দেখা করে একসাথে থাকতে হয়। বাহ, আমার বোনটা দেখে অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু বুঝতে শিখেছে। চিন্তা করিস না, তুইও আর কয়েকদিন পরে নীলার মতো করে চলবি। কয়েকদিন পরে না, আজকে থেকেই। মানে তোমরা কি বলতে চাইছো ভাইয়া? তোর এত কিছু বোঝা লাগবে না। চাচা বাসায় আছে? হ্যাঁ আছে তো, কিন্তু কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে যাবে। আমার একটু হালকা ঠান্ডা লাগছে তো, তাই আমাকে ওষুধ কিনে দিতে এসেছিল। বলিস কি, তোর ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ ভাইয়া, কিন্তু ও কিছু না, ঠিক হয়ে যাবে। চলো ঘরে চলো। তারপরে মিতুর সাথে ঘরে চলে গেলাম। চাচা দেখি বসে আছে, আমাকে দেখে তো চাচা থমকে গেল, সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আবিদ বাবা, তুই কোথায় ছিলি? আমাদের ছেড়ে পারলি কিভাবে থাকতে? জানাস, তুই যাওয়ার পর তোকে অনেক খুঁজেছি। কোথায় ছিলি বাবা তুই এতদিন? আর এতদিন পর কোথা থেকে আসলি? চাচা, আমি ছিলাম এক জায়গায় আর কি, আর বর্তমানে ওদের বাসায় আছি। নীলাকে দেখিয়ে বললাম। আর এর আগেও একদিন এসেছিলাম, কিন্তু সেদিন আপনি বাসায় ছিলেন না, মিতু একা ছিল। ওকে চিনলাম না। ওকে? চাচা, ওকে চিনবেন না, আস্তে আস্তে চিনে যাবেন। আপনার সাথে একটু কথার দরকার ছিল। কি কথা বাবা, বলে ফেলো। অনেকদিন পরে তোমাকে আজকে আমি পেয়েছি। আজকে আর কাজে যাব না, তোমার সাথে গল্প করব। চাচা, মিতুর ব্যাপারে কথা বলতে চাইছিলাম। আমি যার বাসায়, তাদের ছেলের জন্য কথা বলতে এসেছিলাম। মানে আমার সাথে যে এসেছে ওর ভাইয়ের জন্য। সে হলো এখানকার এসআই। বলো কি, এমন ছেলের সাথে মিতুর বিয়ে কিভাবে হয়? আর তোদের গাড়ি আর চালার ভাব দেখো তো, বোঝা যায় আমার এই বাসার চাকরেরও যোগ্য না। সেখানে মিতু সেই বাড়ির বউ হিসেবে কিভাবে যায় বলো? চাচা, ওনারা নিজে থেকেই বলেছে, আর ছেলেটা মিতুকে ভালোবাসে, অনেক পছন্দ করে। মিতুকে নাকি দেখার জন্য সে কয়েকবার বস্তিতে এসেছে, দেখে আবার চলে গেছে। সাহস করে বলতে পারেনি। যদি মিতু না করে দেয় বা আপনি কিছু বলেন, তাহলে তো সবার সামনে অসম্মান হতে হবে। তো যখন আমাকে একদিন মিতুর পিক দেখাইলো, আমি বললাম এটা তো আমার ছোট বোন। তখন সে বলল সব কিছু আমাকেই করতে হবে, যেভাবেই হোক আপনাকে রাজি করাতেই হবে। বাবা, আমাদের কি এত বড় স্বপ্ন দেখা ঠিক হবে? আমি চাই না আমার মেয়ে কোনো কষ্ট পাক। তুমি তো জানো মিতুকে আমি কতটা ভালোবাসি। তখন নীলা আমার পেছন থেকে বলতে লাগলো,
আপনি আমাদের ওপর ভরসা করতে পারেন। ওকে আমাদের বাড়িতে রানীর মতো করে রাখবে আমার মা বাবা। আমার একটা মাত্র ভাই, আর আমার ভাই ওকে অনেক পছন্দ করে। না হলে বোঝেন যে এমপি মন্ত্রীরা তার মেয়েদের ভাইয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল, আর সেখানে ভাইয়া নিজে মিতুকে বিয়ে করার জন্য পাগল। প্লিজ চাচা, আপনি অমত করিয়েন না। আরে মা, তুমি এটা কি করতেছো? এত অনুরোধ করার কি আছে? কিন্তু মা, আমি সব সময় আমার মেয়েকে নিয়ে ভয়ে থাকি। একটা মাত্র মেয়ে, কখনো কোনো কষ্ট দিতে দেনি। নিজে কষ্ট করে চললেও তাকে কখনো কষ্ট পেতে দেইনি। চাচা, আমাদের ফ্যামিলির ওপর ভরসা রাখতে পারেন। আর হ্যাঁ, এখন আমাদের সাথে মিতুকে নিয়ে যাব, সাথে আপনিও যাবেন। তার আবার কি দরকার? মা বাবা আপনার সাথে কথা বলবে, তাই মিতুকে দেখতে চেয়েছে, তাই আর কি। তাহলে মিতুকে নিয়ে যাও, আমার যাওয়ার কি দরকার? চাচা, আপনারাও যেতে হবে। কথা বলতে হবে না ওনাদের সাথে? তারপরেও আপনি থাকলে তো ভালো। তারপরে তাদের সাথে করে নিয়ে গাড়িতে চলে আসলাম। নীলা, চাচা ও মিতুর সাথে পিছনে বসেছে, আর আমি ড্রাইভ করতে লাগলাম। পিছন থেকে নীলা বলল, আবিদ, আমরা আগে এখন মার্কেটে যাব, তারপর বাসায় যাব। আবার মার্কেট কেন? সেটা গেলেই দেখতে পারবা, চলো। নীলার কথা মতো গাড়িটা মার্কেটের সামনে এনে রাখলাম। তারপরে সবাই গাড়ি থেকে নেমে গেলাম। তারপরে সবাই মিলে ভেতরে চলে গেলাম। প্রথমে একটা বোরখার দোকানে ঢুকলো। তারপরে সুন্দর দেখে একটা বোরখা কিনে মিতুর হাতে দিয়ে তাকে চেঞ্জিং রুমে নিয়ে গেল। একটু পরে তাকে তার সুন্দর করে বোরখাটা পরিয়ে নিয়ে চলে আসলো আমাদের সামনে। বা, মিতুকে বোরখায় অনেক ভালো দেখাচ্ছে। এখন চেনাই যাচ্ছে না কোনটা নীলা আর কোনটা মিতু, কারণ এখন খেয়াল করে দেখলাম দুজনের বোরখা এক কালার। তারপরে ওই দোকানের বিল দিয়ে চলে আসলাম। তারপরে একটা জেন্টস শোরুমে ঢুকলো। তারপরে চাচার জন্য অনেক সুন্দর দেখে একটা শার্ট আর প্যান্ট নিল। চাচা নিতে চায়নি, নীলা জোর করে কিনে দিল। তারপরে চাচাকে চেঞ্জিং রুমে পাঠিয়ে দিল। চাচা একটু পরে চেঞ্জ করে আসলো। এখন কোনো দিক দিয়ে বোঝা যাইতেছে না যে তারা বস্তি থেকে আসছে। তারপরে মার্কেট থেকে বের হয়ে গেলাম। সবাই আবার গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণ চালানোর পরে বাসার সামনে চলে আসলাম। হরেন দিতেই দারোয়ান গেট খুলে দিল। তারপরে ভেতরে চলে গেলাম। গাড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আন্টি দরজা খোলার পরে আমরা ভেতরে চলে গেলাম। পেছন থেকে মিতু ও চাচা বাইরে দাঁড়িয়ে আছে। তখন নীলা তাদের কাছে গিয়ে বলল, কি ব্যাপার চাচা, এইভাবে বাড়িয়ে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন। না মানে, এত বড় বাড়ি কখনো দেখি নাই তো, তাই ঢুকতে ভয় লাগছে। চাচা, কি যে বলেন না, ভয়ের কি আছে, চলেন তো। আঙ্কেল সোফায় বসে আছে। আঙ্কেলকে দেখে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। আরে স্যার, আপনি এখানে? কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এটা তো আমারই বাসা। তো আপনি কেমন আছেন? ও আচ্ছা স্যার, আপনি তাহলে এত বড় বাড়ির মালিক? সেটা বেশ, আপনাকে দেখেই বুঝতে পারছিলাম। তো আমার বাড়িতে কি মনে করে আসলেন? তখন নীলা বলল, বাবা, বেআই সাহেবকে কি কেউ এইভাবে বলে নাকি? মানে? আরে, এটা তো তোমার ছেলের হবু শ্বশুর, মানে মিতু ভাবির বাবা। আর তুমি ওনাকে কিভাবে চেনো? সেটা পরে জানতে পারবি, আগে ফ্রেশ হয়ে আয়। ওকে বাবা। তো বিআই মশাই, এখন আর সার সার করা লাগবে না, বসেন আমার পাশে, এই দিকে আসেন। তারপরে চাচা গিয়ে আঙ্কেলের পাশে বসলো আর তারা কথা বলতে লাগলো। তখন আন্টি বলতে লাগলো। তারপরে নীলা মিতুকে নিয়ে তার রুমে চলে গেল। প্রথমে নীলা ফ্রেশ হলো। তারপরে মিতুকে নীলার থেকে 3 পিস দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। মিতু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই নীলা মিতুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখন মিতু বলল, আপু, তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখতেছো? ভাবি, তোমাকে দেখতেছি। আপু, আমি আবার তোমার ভাবি হলাম কখন? আপু, আমি কিন্তু তোমার কথার আগামাথায় কিছু বুঝতেছি না। আমি একটা মেয়ে হয়েছে আর একটা মেয়েকে কিভাবে প্রশংসা করব বুঝতেছি না। আসলে তুমি যে এতটা সুন্দর, তোমাকে আজকে এই অবস্থায় না দেখলে বোঝাতেই পারতাম না।
আমি তো তোমাকে দেখে পাগল হয়ে যাইতেছি। একটা মেয়ে এতটা সুন্দর কিভাবে হতে পারে? তুমি মেয়ে নাকি পরী? তবে আমার ভাবি হিসেবে একদম পারফেক্ট আছো। আপু তুমি শুধু ভাবি ভাবি করতেছো কেন আমাকে? আমি তো বুঝতেছি না আমি কোন দিক দিয়ে তোমার ভাবি লাগি। আমার যে একটা ভাই আছে সেটা তো তুমি জানো নাকি? হ্যাঁ, আবিদ ভাইয়াও তো তাই বলেছিল। তাহলে এইবার বোঝে না? তারপরে মিতু কিছুক্ষণ ভাবার পরে মাথার নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো লজ্জা পেয়েছে বুঝতে পেরে। তখন নীলা বলতে লাগলো, কি ভাবতেছো আপু? বস্তিতে ছিলে দেখে তোমাকে তখন অন্যরকম লাগছে। এইরকম দেখা গেলে হয়তো আর আমার ভাবি হিসেবে পেতাম না। আপু তুমি কিন্তু একটু বেশি বেশি বলতেছো। তুমি যেমনটা বলতেছো আমি কিন্তু তেমন না। নিজেরটা নিজে কখনো উপভোগ করতে পারে না। এখন তাহলে চলো নিচে যাও যাক। তারপরে মিতু আর নীলা নিচে চলে আসলো। আমরা সবাই সোফায় বসে আছি। আমাদের সামনে ওরা দুজন আসতেই সবাই মিতুর দিকে এক নজরে তাকিয়ে আছে। সেটা দেখে মিতু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। তখন নীলা বলতে লাগলো, আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক। কি ভাবি বলছিলাম না, তোমাকে দেখে সবাই অবাক হয়ে যাবে। মিলল তো আমার কথা? দেখেছো সবাই কিভাবে এলিয়েনের মতো তোমার দিকে তাকিয়ে আছে? সাথে তোমার বাবাও, তিনিও যেন আজকে তোমাকে প্রথম দেখছে। নীলার কথাই সবাই হাসাহাসি শুরু করলো। আর রনি ভাই তো কোনো হুঁশই নাই, সে এখনো মিতুর দিকে তাকিয়ে আছে। তখন আমি বললাম, ভাইয়া অনেক হয়েছে, এবার অন্যদিকে একটু তাকাও, না হলে তো আবার চোখে সমস্যা হয়ে যাবে। আমার কথাই ভাইয়া অনেকটা লজ্জা পেল। তারপরে সেখান থেকে উঠে চলে গেল। রনি ভাইয়ার এমন কাজে সবাই হাসাহাসি করতে লাগলো। আর মিতু তো এখনো মাথা নিচু করেই আছে। সে তো কিছুই বুঝতেছে না তাদের মাঝে সে এখন কি করবে। তখন আন্টি বলতে লাগলো, মা কি মনে হয় ভাবি কি পরীর থেকে কোনো অংশে কম নাকি? তাড়াতাড়ি করে সব কিছু ঠিক করে ফেলো। নীলার কথাই আঙ্কেল বলতে লাগলো, সেটা কি আর বলতে হবে নাকি? এত সুন্দর ফুটফুটে একটা বৌমা কি আর হাতছাড়া করা যায় নাকি? এই সপ্তাহের শুক্রবারের মধ্যেই কাজটা সম্পন্ন করতে হবে। কি বলেন বিআই মশাই? আপনারা যা ভালো মনে করেন তাই হবে, আমি আর কি বলবো। তারপরেও আপনার একটা মত আছে না, কারণ মেয়েটা তো আপনার। মেয়েটা আমার হয়েছে তো কি হয়েছে, ও সুখে থাকলেই হলো। আর আপনারা যাচ্ছেন যেহেতু আমার মেয়েকে আপনাদের বাড়ির বউ বানাতে, তাহলে আর দেরি হয়ে লাভ কি? হ্যাঁ আমিও চাইছিলাম, তাহলে আর 2 দিন সময় আছে, আপনাদের আর যাওয়ার দরকার নেই, এখানেই থেকে যান। না না, আমরা চলে যাই, মানুষ খারাপ বলবে এইখানে থাকলে। থাকবেন আমার বাসায়, কে কি বললো তাতে দেখার কি আছে? সবার কথায় কান দিলে কি দুনিয়া চলবে নাকি? আপনার যাওয়া লাগবে না, থেকে যান, সব কিছু তো রেডি করতে হবে। আজকে কালকে সকাল থেকে তো আর যাওয়ার দরকার নেই। আর আবিদ কালকে থেকে তুমি সব কিছুর ব্যবস্থা করো। রনি আর আমি দাওয়াতের ব্যবস্থা করছি। আঙ্কেল আপনারা নাকি গায়ে হলুদ করবেন? হ্যাঁ সেটা তো অবশ্যই, একটা মাত্র ছেলে বলে কথা। আঙ্কেল আমি বিয়ে করতে পারবো না। কেন মা, গায়ে হলুদ করতে তোমার সমস্যা কি? আঙ্কেল ওই হিন্দুদের পুরাজ মতো করে আমি বসে থাকবো, সবাই আমার হলুদ দিয়ে ছবি তুলবে, সেটা আমি করতে পারবো না। এগুলো ভালো না। যদি এমনিতেই অনুষ্ঠান করে স্বাভাবিকভাবে বিয়ে হয় তাহলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, তুমি তো আরও ভালো কথা বলেছ মা। ঠিক আছে, তাহলে কোনো গায়ে হলুদ হবে না, শুধু অতিথিদের নিয়ে ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করব। তারপরে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেলাম। নীলা মিতুকে তার সাথে করে তার রুমে নিয়ে গেল, আর চাচাকে আমার সাথে আমার রুমে নিয়ে আসলাম। আর এদিকে তো রনি ভাইয়ের রাত কাটছে না, কবে যে বিয়ের দিন আসবে। আস্তে আস্তে বিয়ের দিন চলে আসলো। নীলাদের বাড়ি ভর্তি মেহমান, সবাই অনেক আপন করে নিয়েছে আমাকে। আর নীলার আমার তো বোন এসেছে 2 জন, তারা তো সবসময় আমার পিছনে লেগেই থাকে। তাই নীলা সবসময় আমাকে চোখে চোখে রাখে। আর মিতুকে তো যে দেখে সেই চেয়ে থাকে, এত সুন্দর মেয়ে কিভাবে পেলো ওরা। দেখতে যেমন সুন্দর, ব্যবহারও তেমনি ভালো। কিছুক্ষণ পরেই
তাদের বিয়ে শুরু হয়ে যাবে, সবাই তো তাদের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ নীলার মামাতো বোন এসে আমাকে বলল, হ্যাঁ বলেন, কি বলবেন? এখানে নয়, একটু ছাদেতে আসেন। সমস্যা কি? যা বলার এইখানেই বলেন। আরে চলেন না, একটু পার্সোনালি, সবার সামনে বলা যাবে না। আমার সাথে আপনার কোন পার্সোনাল কথা থাকতে পারে? আমার তো মনে হয় না। আরে চলেন না, গেলে সমস্যা কোথায়? মেয়েটার কথাই মেয়েটার সাথে চলে গেলাম। নীরব একটা জায়গায় নিয়ে আসলো। আমি খেয়াল করেছি নীলাও চুপি চুপি আমাদের পিছন পিছন আসছে, কিন্তু আমি তাকে বুঝতে দিইনি। আচ্ছা, এখন বলেন আপনার কি জরুরি কথা? আসলে আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, বা বলতেও পারি না। যা বলি সোজাসুজি বলি। তো আমি কি করব? তারপরে দেখলাম মেয়েটা আমার সামনে বসে বলল, তারপরে পেছন থেকে একটা গোলাপ নিয়ে বলতে লাগলো, আদিব, আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লেগে গেছে, অনেক ভালোবেসে ফেলেছি। হবেন কি আমার পথ চলার সাথী? আমি কিছু বলার আগেই দেখলাম নীলা চলে আসলো আমাদের সামনে, আর অনেক রেগে পেগে মেয়েটার কাছ থেকে ফুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল আর বলতে লাগলো, শোন, আর কখনো ভুলেও আবিদের দিকে নজর দিবি না। আবিদ শুধুই আমার, আর আজকেই এই মুহূর্তে আমি আবিদকে বিয়ে করব। মেয়েটাকে এই কথা বলেই নীলা আমাকে টানতে টানতে তার রুমে নিয়ে আসলো। তারপর তার রুমে রেখে বাইরে দিয়ে আটকিয়ে কোথায় যেন চলে গেল। একটু পরে দেখলাম আঙ্কেলকে সাথে করে নিয়ে এসেছে আমার কাছে। দেখলাম আঙ্কেল বলতেছে, নীলা, ওইখানে তোর ভাইয়ের বিয়ে হচ্ছে, আর তুই আমাকে সেইখান থেকে এত তাড়াহুড়া করে উঠিয়ে নিয়ে আসলি কেন? আর আবিদ, তুমি বা এখানে কেন? আমি নিয়ে এসেছি এইখানে, আর এই মুহূর্তে আমি আবিদকে বিয়ে করতে চাই। হ্যাঁ, তোদের বিয়ে হবে, আগে রনিটা হোক, তার কয়েকদিন পরেই তোদেরটা ব্যবস্থা করব। না বাবা, আমি আজকে এই মতো আবিদকে বিয়ে করতে চাই। নীলা, এটা কেমন পাগলামি তোর? জানি না, কিন্তু আমি এখন যা বলেছি তাই করতে হবে, না হলে আমি কিছু একটা করে ফেলবো। আচ্ছা, তোকে কিছু করতে হবে না, আমি দেখতেছি, তোরা দুজন রেডি হ। এই কথা বলে আঙ্কেল চলে গেল। নীলার কথা মতো রেডি হয়ে গেলাম। এমনিতেই যেই খ্যাপা, যা কিছু বললে আবার কি না করে। অবশেষে আমাদের দুজনের বিয়ে একসাথে হলো, রনি ভাইও আমাদের। তারপর থেকে রাগ অভিমান ও ভালোবাসা দিয়েই আমাদের জীবন চলতে থাকলো। কিন্তু নীলা আমাকে কখনো কোনো কথার দ্বারা কষ্ট দেয়নি, আর আমিও তাকে কখনো কোনো কথার দ্বারা কষ্ট দিইনি। তবে অফিস থেকে দেরিতে ফিরলে সে অনেক রাগ করবে, আর তার রাগ ভাঙাতে হবে নানা কৌশলে। এইভাবেই চলতে থাকলো আমাদের সুখের সংসার।